আমার কথা কি শোনা যাচ্ছে? একটু মুখে কথা বলিস তাহলে ভালো হয় খুবই। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা বেশ, তো গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আজকে হচ্ছে তোদের কোয়ান্টাম মেকানিক্স যে কোর্সটা আমি বলেছিলাম, ঠিক আছে? তোরা যে ইউনিভার্সিটি হোস না কেন, বা এমএসসি স্টুডেন্ট বা ইন্টিগ্রেট পিএইচডি এনিথিং, ওকে? তো এই কোয়ান্টাম মেকানিক্স যে কোর্সটা আছে, সেই কোর্সটার আজকে হলো প্রথম ক্লাস, ঠিক আছে? তো এই প্রথম ক্লাসটা প্রত্যেক কোর্সের ক্ষেত্রে আমরা লেকচার ওয়ানটাকে তোরা জানিসই, নোটসটাও রিলেটেড স্টাডি মেটেরিয়াল আমরা তোদের যে রেসপেক্টিভ গ্রুপস আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে, তাদের শেয়ার করে দিই, বুঝলি? আর এই রেকর্ডেডটা ইউটিউবে ফ্রিলি আপলোডেড থাকে। সংখ্যা আছিস? হ্যালো, বেশ বেশ, রুমে প্রসিড না। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবি কি? কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা থাকলে করতে পারিস, নয়তো স্যার শুরু করে দেবেন আজকে ক্লাসে। আচ্ছা, নো কোয়ারিজ, এবার প্রসিড নাও। ওকে, থ্যাংক ইউ। তো আমার কথা সব শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, আর বাকি যারা তোদেরকে তো আমি চিনি, সুপ্রজ্যোতি, পুষ্কর, সায়নিকা, ইন্দ্র, ঠিক আছে? তোরা বাদ দিয়ে বাকি যারা আছিস তারা রেসপন্স করলে খুশি হব। তো দেখ, এটা হচ্ছে তোদের যে সিলেবাসটা, তোরা নিশ্চয়ই সবাই দেখেছিস। তো আমি আর কি তোদের এই জাস্ট অনলি ফার্স্ট পার্টটুকু পড়াবো, এই ফর্মুলেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, এই যে পার্টটা আছে, এই পার্টটা শুধুমাত্র আমি পড়াবো। আর তারপরে যে বাকি যে পার্টগুলো আছে সেটা অয়ন পড়াবে। আর তারপর বাকি আরো দেখবি এখানে লেখা আছে কারা কি পড়াবেন। তো আমার যে পার্টটা, সেখানে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একদম বেসিক। আমি জানি না তোরা আগে ব্র্যাকেট নোটেশনের সাথে পরিচিত কিনা, যাই হোক। তো তোরা সবাই নিশ্চয়ই ভেক্টর স্পেস পড়েছিস, তাই তো? এটা মুখে কথা বললে খুব খুশি হবো। হ্যাঁ, তো ভেক্টর স্পেস পড়েছিস তো। আমি জাস্ট অনলি ভেক্টর স্পেসটা তোদের একটু জাস্ট রিভিশন করে তারপর নেক্সট পার্টে আমি যাব। তো আমি যে বইটা ফলো করব সেটা হচ্ছে সাকুরাই, ঠিক আছে? সাকুরাই বই একদম তোরা পড়তে স্টার্ট করবি, ফার্স্ট চ্যাপ্টার অফ সাকুরাই। তো সাকুরাই বই পুরো ফলো করব, কারণ আমি নিজেও ওই বইটা পড়েছি আর আমার নিজের খুব ভালো লাগে। তাই তোরা দেখতে পাচ্ছিস যে সিলেবাসে কি আছে। প্রথমে আছে এই যে স্টেট অ্যাজ এ ভেক্টর ইন কমপ্লেক্স ভেক্টর স্পেস, ইনার প্রোডাক্ট, ইটস প্রপার্টিজ ইউজিং ডিরাক ব্র্যাকেট নোটেশন, ঠিক আছে? তারপর বাকি আরো যা কিছু আছে এগুলো তোরা মোটামুটি জানিস। তো এর জন্য আমি তোদেরকে মনে হয় একটা কি কি প্রিরিকুইজিট সেটা পাঠিয়েছিলাম। তো আমি চাই যে যারা নেক্সট ক্লাসের আগে তোরা একটু স্টার্নগার্ডলাক এক্সপেরিমেন্ট একটু পড়ে রাখবি, ঠিক আছে? স্টার্নগার্ডলাক এক্সপেরিমেন্টটা পড়ে রাখবি, কারণ আমি যে বইটা ফলো করছি সেখানে ইনিশিয়ালি স্টার্টিংটাই হচ্ছে স্টার্নগার্ডলাক এক্সপেরিমেন্ট থেকে। তো আমি আজকে যেটা পড়াবো মেইনলি ভেক্টর স্পেসের আইডিয়া, আর তারপর সেখান থেকে কিভাবে তোর আমরা ব্র্যাকেট নোটেশনে যাব, সেটা কিভাবে ভেক্টর স্পেসের সাথে কিভাবে রিলেটেড, সেই জিনিসগুলো পড়াবো নেক্সট ক্লাসে স্টার্নগার্ডলাক এক্সপেরিমেন্ট। সেখান থেকে আমি পরের জিনিসপত্র যা কিছু আছে সেগুলোতে ঢুকবো, ঠিক আছে? তো কারো কিছু এখানে কিছু জিজ্ঞেস করার আছে এই সিলেবাস সম্পর্কে? কিছু তোরা দেখতে পাচ্ছিস সিলেবাসটা। আমি এখন ইন ডিটেলসে তোদের সিলেবাসে গেলাম না কি কি আছে, তোরা বললে আমি একটা ওভারভিউ দিতে পারি। তোরা দেখতে পাচ্ছিস এখানে বেসিক্যালি তোরা যেগুলো পড়েছিস এতদিন ধরে, যে ওয়েব ফাংশন যেগুলো তোরা পড়তিস, সেই ওয়েব ফাংশনের যে ওয়েব নেচার তোরা যেটা দেখতিস, সেটাকে আমরা এখন একটা নতুন ধরনের একটা ম্যাথমেটিক্স, মানে এই কোয়ান্টাম মেকানিক্সের এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলছি। এই ডিরাক অ্যালজেব্রা, এই ডিরাক ব্র্যাকেট দিয়ে বা ব্র্যাকেট নোটেশন দিয়ে আমরা এই ওই একই জিনিসপত্রে আবার আমরা পড়বো। তোরা নিশ্চয়ই এগুলো পড়েছিস, আমি জানি না। এই হারমোনিক অসিলেটর, রেজিং লোয়ারিং অপারেটর, এগুলো তোরা নিশ্চয়ই আগে পড়েছিস, তাই তো? পড়েছিস না? তো হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে তোদের এই আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু, এই জায়গাগুলো বা ইউনিটারি টাইম রিলেশন, এগুলোর জন্য ম্যাট্রিক্সের আইডিয়া থাকলে আরো একটু সুবিধা হয়। তো আমি চাই যে তোরা সেগুলো একটু আর কি দেখে রাখিস আর কি, ঠিক আছে? তো শুরু করছি। তো তোরা আমাকে বল, তোরা তো নিশ্চয়ই ভেক্টর স্পেস সবাই পড়েছিস। তো ভেক্টর স্পেস যেহেতু পড়েছিস, তোরা আমাকে জাস্ট দুটো জিনিস একটু বল, যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর লিনিয়ার ডিপেন্ডেন্স বলতে তোরা কি বুঝিস? যে কোনো একজন বল। বল, এই মুখে কথা বলতে হবে।
কি রে? যদি কোনো একটা ভেক্টরকে যদি আরো কিছু ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করা যায় তাহলে ওটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলা যেতে পারে। বাকিরা সবাই বুঝতে পেরেছিস তো কি বলছে? আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো দেখবো, লিনিয়ার ডিপেন্ডেন্স লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বলতে কি বুঝিস বা না বুঝিস। তো ধর আমি জাস্ট একটা এক্সাম্পল নিই। তোরা ধর এটা আমার কাছে একটা 2 ডাইমেনশন, এই যে ক্যামেরা সরি এই যে কম্পিউটারের ল্যাপটপের যে স্ক্রিনটা তোরা দেখতে পাচ্ছিস সেটা একটা 2 ডাইমেনশনাল স্পেস। তো এই স্পেসের যে কোনো এই স্পেসের উপরে যদি আমি যে কোনো ভেক্টর বা যাই হোক না কেন যে কোনো পয়েন্ট, যদি কোনো একটা পয়েন্টে আমি যদি ডিনোট করতে চাই তাহলে তার জন্য আমাদের কতগুলো কোঅর্ডিনেট লাগে বল? দুটো, তাই তো? একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। তাহলে এই যে এক্স আর ওয়াই দিয়ে আমি যে এই যে কোনো পয়েন্টের আমি পজিশনকে আমি ডিনোট করতে পারছি। তো এখানে এই যে এক্স আর এবারে তুই যদি ভেক্টরের ক্ষেত্রে যদি বলিস তো এখানে ধর ইন জেনারেল যে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি না, এটা যদি আমরা বলি যে এক্স ডাইরেকশন ইউনিট ভেক্টরটা আই ক্যাপ যদি হয় আর ওয়াই ডাইরেকশন ইউনিট ভেক্টরটা যদি জে ক্যাপ হয়, তাহলে এখানে যে কোনো ভেক্টরকে আমরা অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আই ক্যাপ আর জে ক্যাপ আকারে লিখতে পারবো, তাই তো? তার আমি যদি আমার হাতের লেখা খুব খারাপ, তো এটার সাথে একটু দুজনকে অভ্যস্ত হয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে C1 আই ক্যাপ প্লাস C2 জে ক্যাপ লিখলাম, ঠিক আছে? তো এটা তোরা জিওমেট্রিক্যালিও তোরা বুঝতে পারবি। তোরা যে কোনো একটা ভেক্টর, সাপোজ তোর এরকম কোনো একটা ভেক্টর আছে, তাহলে এই ভেক্টরটার জন্য তুই আই ক্যাপ বরাবর কতটা ডিস্টেন্স গেলি আর জে ক্যাপ বরাবর তুই নিচের দিকে আসছিস, তাই মাইনাসে তুই কতটা বরাবর এসছিস সেটার বেসে লিখবি। সাপোজ ধর এটাকে আমি বলছি 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। তার মানে এই যে এই 2 ডাইমেনশনাল স্পেসটা, এই 2 ডাইমেনশনাল স্পেসের যে কোনো ভেক্টরকে আমরা অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আই ক্যাপ আর জে ক্যাপ লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই এখানে আচ্ছা তোরা জানিস বেসিস কি বল? বেসিস কি? মানে কোন একটা ভেক্টর স্পেসে মানে যেই ভেক্টরগুলো আর কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর যেগুলো দিয়ে বাকি ভেক্টরগুলোকে এক্সপ্রেস করা যাবে। রাইট। তাহলে বেসিস হওয়ার জন্য বেসিক্যালি আমাদের কাছে দুটো ক্রাইটেরিয়া দরকার। একটা হচ্ছে কি না লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, আর 2 নম্বর হচ্ছে স্প্যান। তার মানে কি এই যে দুটো আমি যে দুটো ভেক্টর নিয়েছিলাম এখানে, এই যে আই ক্যাপ আর জে ক্যাপ, এই দুটো ভেক্টর হচ্ছে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বললাম বুঝতে পারলি? কারণ আমি অ্যাকচুয়ালি এটা মিস করে গেছি বলতে। এই আই ক্যাপটাকে আমরা জে ক্যাপের টার্মসে আমরা কখনো লিখতে পারবো না, বা জে ক্যাপটাকে আমরা আই ক্যাপের টার্মসে আমরা কখনো লিখতে পারবো না, কিন্তু ইন জেনারেল অন্য যে কোনো ভেক্টরকে আমরা আই ক্যাপ আর জে ক্যাপের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো। তাই অন্য যে কোনো ভেক্টর এই 2 ডাইমেনশনাল প্লেনের, সেটা হচ্ছে আই ক্যাপ আর জে ক্যাপের উপরে ডিপেন্ডেন্ট, আর আই ক্যাপ আর জে ক্যাপ এগুলো হচ্ছে আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, তাই তো? এবার ধর আমি তোদেরকে যদি বলি যে ধর আমার কাছে ধর একটা ভেক্টর আছে 2 আই ক্যাপ আর একটা ধর হচ্ছে 4 আই ক্যাপ, তাহলে এই যে এই দুটো ভেক্টর কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? খুব সহজ বোঝা। এই যে এই ভেক্টরটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তুই এই ভেক্টরটা পেয়ে যাবে, তাই না? তাহলে এই ভেক্টরটার উপর ডিপেন্ড করছে, বোঝা গেছে? এরপর আমি বললাম যে এই যে এখানে ইন জেনারেল যে কোনো ভেক্টরকে আমরা কি করছি, যে এই যে দুটো ভেক্টর নিয়েছি আই ক্যাপ আর জে ক্যাপ, এদের আমরা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি, যেখানে আই ক্যাপ আর জে ক্যাপ গুলো হচ্ছে আমার কাছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এই যে এই 2 ডাইমেনশনাল যে স্পেসটা আমি নিয়েছি তার যে কোনো ভেক্টরকে যেহেতু আমি লিখতে পারছি, তার মানে এটা বলবো যে এই আই ক্যাপ আর জে ক্যাপ এই পুরো ভেক্টর স্পেসটাকে, বা এখন ভেক্টর স্পেস ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না, এই 2 ডাইমেনশনাল প্লেনটাকে পুরোটাকে স্প্যান করছে। তাই এটা হচ্ছে আমার কাছে বেসিস, বোঝা গেছে? কারো এখানে কিছু জিজ্ঞেস করার আছে তাহলে সে বলতে পারিস। আচ্ছা, তাহলে আমি আগাই। এরপর ধর আমি বলছি আমার কাছে একটা n ডাইমেনশনাল ভেক্টর আছে, তাহলে n ডাইমেনশনাল যদি আমার কাছে, আচ্ছা আর ডাইমেনশন মানে কি কেউ বলতে পারবি? ডাইমেনশন মানে কি তোরা জানিস? ডাইমেনশন মানে কি? সায়নিকা অনেক কিছু বলেছে, সায়নিকা বাদ দিয়ে কেউ বল। ধর আমি এই যে বললাম যে এটা 2 ডাইমেনশনাল স্পেস, এটা বলছি আমি 3 ডাইমেনশনাল স্পেস। এই যে ডাইমেনশন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার যেগুলো দিয়ে সিস্টেমটাকে
হ্যাঁ, তার মানে যেগুলো দিয়ে সিস্টেমটাকে স্প্যান করা যায়, তাহলে পুষ্কর যেটা বলছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার যেগুলো দিয়ে স্পেসটাকে স্প্যান করা যায়, তার মানে সেগুলো হচ্ছে আমার কি বেসিস। তার মানে আমার কাছে যতগুলো বেসিস আছে তার মানে আমার তার ডাইমেনশন তত। তার মানে নাম্বার অফ বেসিস আমাকে কি দিচ্ছে, ওর ডাইমেনশন কত। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস ও জিজ্ঞেস করিনি, এটা তোরা জানিস কিনা আমাকে একটু বলে দে। এটা তোরা জানিস, সাপোজ ধর আমি তোদেরকে দুটো একটা ভেক্টর দিয়েছি, এ ভেক্টর, সেটা ধর আমি বললাম যে 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ। আর একটা ভেক্টর দিয়েছি ধর আমি 12i ক্যাপ প্লাস 18j ক্যাপ। তো তোরা দেখে বুঝতে পারছিস যে এই এ ক্যাপ সরি এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? বল। কি রে এত সময় লাগছে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো কিভাবে বললি? 3 দিয়ে গুণ করে। হ্যাঁ, 3 দিয়ে গুণ করে বার করে নিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3a ভেক্টর। তাহলে এখান দিয়ে তোরা বুঝতে পারছিস যে এই ভেক্টর দুটো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এক রকম ভাবে এটা বোঝা যায়, যেটা হচ্ছে এই ডিটারমিনেন্ট, তাই তো? এটা তোরা জানিস নিশ্চয়ই। এই ডিটারমিনেন্টে 0 নাকি ডিটারমিনেন্টে নন জিরো? ডিটারমিনেন্টে যদি 0 হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? 0 হলে ডিপেন্ডেন্ট। 0 হলে ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর যদি 0 না হয় তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? তো তোদের এটা একটা হোমওয়ার্ক থাকলো যে এই যে আমি যে বললাম যে ডিটারমিনেন্টটা 0 হলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর ডিটারমিনেন্ট নন 0 হলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এটা তোরা আমাকে নেক্সট ক্লাসে বলবি। তাহলে এই এতদূর পর্যন্ত আমাদের কাছে মোটামুটি ভাবে ক্লিয়ার যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়। এরপর আমরা যদি একটা ইন জেনারেল যদি একটা n ডাইমেনশনাল ভেক্টরকে লিখি, তাহলে n ডাইমেনশনাল ভেক্টর মানে আমার কতগুলো বেসিস ভেক্টর লাগবে? কতগুলো লাগবে? n খানা লাগবে। তাহলে আমি এটাকে লিখতে পারি সামেশন ওভার xi ei, যেখানে আমার আইটার উপরে সামেশন, আইটা আমার কোথা থেকে কোথা পর্যন্ত যাবে না, আইটা যাবে আমার 1 থেকে n পর্যন্ত। তাহলে তার মানে কি আমি n খানা বেসিস ভেক্টর নিয়েছি, তাই এটা আমার হচ্ছে একটা n ডাইমেনশনাল একটা আমার কাছে ভেক্টর স্পেস, সরি n ডাইমেনশনাল একটা আমার কাছে ভেক্টর হয়েছে। এরপর আমি বলছি এই যে এই ভেক্টর যেটা আমি নিয়েছি এর যে কোএফিসিয়েন্ট গুলো, সেই কোএফিসিয়েন্ট গুলো কি না x1, ধর আমি এখানে যদি এটাকে খুলে লিখতাম তাহলে কি পেতাম, x1 i ক্যাপ মানে x1 e1 ক্যাপ প্লাস x2 e2 ক্যাপ, এরকম ভাবে পেতাম তো, তাই তো? তাহলে এর যে কোএফিসিয়েন্ট গুলো, সেই কোএফিসিয়েন্ট গুলো আমি নিয়ে আমি একটা কি করতে পারি, আমি একটা আমি টাপেল বানাতে পারি, টাপেল বা টুপেল যাই হোক কিছুটা বলে। তো x1 x2 এরকম ভাবে আমি xn লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই যে n খানা যে আমার কাছে রিয়েল নাম্বার ছিল তার একটা আমি সিকোয়েন্স বানালাম, এটাকে আমরা বলছি an ordered n tuple, বলছি অর্ডার্ড n tuple। তো তোরা এই জিনিসটা তোরা নিজেরাও দেখেছিস, বলতো এটা তোরা এরকম কোথায় দেখেছিস? এটা জাস্ট আমি n ডাইমেনশনে জাস্ট আমি জেনারেলাইজ ভাবে লিখলাম, তোরা তো এটা নিশ্চয়ই দেখেছিস, কোথায় দেখেছিস? এই যে আমরা যখন 2 ডাইমেনশনে এই যে x, y যে লিখি, ধর সাপোজ ধর আমি এটা বলছি, তাহলে এটাও একটা অর্ডার্ড পেয়ার না? তখন এখানে আমাদের কাছে জাস্ট দুটো ভেরিয়েবল আছে, এখানে তুই জাস্ট একটা আমরা ভেক্টরের জন্য বলছি, সেখানে আমরা তাদের কোএফিসিয়েন্ট গুলোকে নিয়ে পরে আমরা একটা n খানা জিনিস নিয়ে পরে আমরা একটা তোর অর্ডার্ড পেয়ার বানিয়েছি, যেটাকে আমরা বলছি n টাপেল, ঠিক আছে? এরপর এই যে n টাপেল, এটাকে আমি বলছি সাপোজ এটাকে আমি x দিয়ে লিখছি, এই যে n টাপেল যেটা আমি লিখলাম, এই n টাপেলটাকে আমরা একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, বোঝা গেছে? এই যে n টাপেল যেটা আমি লিখলাম এটাকে আমরা একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? কি রে? মানে এটা একটা n ডাইমেনশনে কোনো কোঅর্ডিনেটকে এক্সপ্রেস করতে পারে। n ডাইমেনশন, হ্যাঁ, মানে n ডাইমেনশনের কোঅর্ডিনেট কে না, মানে এর কাছে তুই এরকম ভাবতে পারিস এর কাছে n খানা বেসিস আছে, তাহলে এই n ডাইমেনশনে যে কোনো একটা ভেক্টরকে তুই এগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে, মানে এই যে তোর যে ইয়েটা ei যেটা আছে, এগুলো তোর কাছে n খানা আছে, তো তার মানে তোর কাছে n খানা বেসিস আছে, তো সেই n খানা বেসিসের লিনিয়ার কম্বিনেশন দিয়ে তুই যে কোনো একটা ভেক্টরকে তুই রিপ্রেজেন্ট করতে পারিস। যেমন এই যে একটু আগে যে আমি করেছিলাম
ভি ভেক্টর না পি ভেক্টর কি যেন লিখেছিলাম, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু c1 i cap প্লাস c2 j cap। তাহলে i cap আর j cap গুলো ছিল তোর বেসিস, যাতে লিনিয়ার কম্বিনেশন দিয়ে তুই 2 ডাইমেনশনের যে কোনো একটা ভেক্টরকে লিখতে পারিস। ঠিক সেই একই রকম ভাবে আমার কাছে e1 e2 এরকম ভাবে আমার কাছে n খানা বেসিস আছে, যেগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা একটা n ডাইমেনশনের জেনারেলাইজড ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এরপরে ধর আমি বলছি যে এই যে এই ধর আমি একটা ভেক্টর লিখছি তাহলে ইউ, যেটাকে আমরা লিখলাম যে ইউ ইজ ইকুয়াল টু u1 u2 u3, ঠিক আছে, ডট 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 un, ঠিক আছে। এটা আমার ইন rn, তোরা কি জানিস rn কি? আমি আশা করি তোরা এগুলো পড়েছিস, যদি কেউ না পড়ে থাকিস সে বল। rn কি তোরা জানিস? রিয়েল স্পেস। হ্যাঁ, n ডাইমেনশনাল রিয়েল স্পেস, মানে এই যে আমরা এখানে যে কোএফিসিয়েন্ট গুলো, এগুলো তো এক একটা ভেক্টরের কোএফিসিয়েন্ট, সেই কোএফিসিয়েন্ট গুলোকে আমরা n ডাইমেনশনাল রিয়েল স্পেস থেকে আমরা তুলে এনে লিখেছি। ঠিক আছে? এরপর এই যে এই ইউ যেটা আমরা লিখলাম, এই ইউটাকে আমরা একটা ভেক্টরের আকারে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ এ কলাম। ঠিক আছে, মানে u1 u2 u3, ঠিক আছে। তার মানে এটা একটা আমরা n খানা রো আর একটা কলাম, মানে একটা n/1 ম্যাট্রিক্সের আকারে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এটা কি করে জানো? ঠিক আছে, এরপর ধর আমি বলছি n is equal to 2, মানে আমার কাছে ওই যে n is equal to 2 মানে আমি জাস্ট একটা আমি r স্কয়ারে আছি, তাই তো? মানে রিয়েল স্পেসে যেটা সেটা r স্কয়ারে আছে, মানে আমি এখন যে অর্ডার পেয়ার যেগুলো নিচ্ছি সেই অর্ডার পেয়ার গুলো আমি দুটো করে নেব, x1 x2, বুঝা গেছে? তার মানে এই যে আমি অ্যাকচুয়ালি সমস্ত, মানে এটার মানে হচ্ছে সেট অফ অল অর্ডার পেয়ারস অফ রিয়েল নাম্বারস। আচ্ছা, এগুলো কি তোদের বোরিং লাগছে এইসব জিনিসগুলো? এটা না হলে আমার মনে হয় যে পরে গিয়ে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তাই অল অর্ডারড পেয়ার অফ রিয়েল নাম্বারস। তো দেখ, এই যে যখন আমি এখানে এটা যখন আমরা দেখছি, তো তার মানে কি এটা একটা আমরা এই 2 ডাইমেনশনে এক একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। তার মানে x1, x2 এই যে পয়েন্টটা, সেটাকে আমরা এখানে পাচ্ছি 2 ডাইমেনশন, রিয়েল প্লেনে আমরা 2 ডাইমেনশন। এবারে যদি ধর আমি n is equal to 3 নিই, তার মানে বেসিক্যালি এটা কি হবে না 3 ডাইমেনশনে চলে গেল, তাই তো? আচ্ছা, তোরা আমাকে বলতো n is equal to 4 তোরা পড়েছিস কোথাও? মানে r4 যদি আমি বলি, r4 পড়েছিস কোথাও? r4 হ্যাঁ, কোথায় পড়েছিস? 4 স্পেস কোথায়? 4 ভেক্টরে। হ্যাঁ, 4 ভেক্টর, ভেরি গুড। তো এই যে r4 যেটা আমরা লিখছি সেটা একটা 4 ডাইমেনশনাল একটা স্পেসকে রিপ্রেজেন্ট করছে, যেখানে আমাদের 4টে করে এলিমেন্ট থাকে, বুঝতে পারছিস? তো সেখানে আমরা পড়েছিলাম যে ct x y z, তো এটা হচ্ছে n is equal to 4। একইভাবে তোরা n is equal to 5 কোথাও পড়েছিস? পড়েছিস না? পড়েছিস মনে হয় নাকি? আচ্ছা, n is equal to 6 কোথাও পড়েছিস? কি রে, n is equal to 6 ns ডাইমেনশন দিয়ে তো পড়েছি, মানে যদি ফুরিয়ারটা বলি। ফুরিয়ারটা যদি বলিস না, এই সে তো ও তো সব জায়গায়, ওরকম তো অনেক পড়েছিস, সে তো ফুরিয়ার পড়েছিস, লেজেন্ডারি পড়েছিস, বেসেল পড়েছিস, এগুলো সবগুলোই পড়েছিস। সেটা বলছি না। আর ইজ ইকুয়াল টু 6 ডাইমেনশনাল স্পেসের কিছু পড়েছিস? তোরা ফেজ স্পেস পড়েছিস স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বা ক্লাসিক্যাল মেকানিক্সে কোথাও? ফেজ স্পেস পড়েছিস? না। ও আচ্ছা, তো ফেজ স্পেস বেসিক্যালি কিছুই না। ফেজ স্পেসে হচ্ছে তোর ওই আমাদের যে এক্স ওয়াই জেড যে আমরা তিনটে যে স্পেশাল কোঅর্ডিনেট নিচ্ছি, তার সাথে আমরা তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট কেউ নিই, মানে পিএক্স পিওয়াই পিজেড। তো তাহলে ওখানে এক্স ওয়াই জেড পিএক্স পিওয়াই পিজেড এর একটা আমার কাছে অর্ডার পেয়ার তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা বা তুই বলতে পারিস যে 6 টাপ, মানে একটা টাপেল তৈরি হলো, যেইটা বেসিক্যালি R6 কে রিপ্রেজেন্ট করছে। তো এগুলো জাস্ট আমার কাছে এক একটা এক্সাম্পল হলো। তাহলে আমি বেসিক্যালি এখনো পর্যন্ত যেটুকু জানলাম সেটা হচ্ছে কি না, লিনিয়ার ডিপেন্ডেন্স কি, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স কি, R6 R2 R4 Rn এগুলো কি, একটা ইন জেনারেল একটা ভেক্টরকে কিভাবে লিখতে হয়। এবার তোরা জানিস যে
ধর তোরা তো নিশ্চয়ই ভেক্টর স্পেস বললি, যেহেতু পড়েছিস, তাহলে এই ভেক্টর স্পেসটা যখন আমরা ডিফাইন করি, তো সেই ভেক্টর স্পেসের ডেফিনেশনে আমরা দু রকমের কি বলি, দুটো আমরা অপারেশন নিই, তাই তো? একটা হচ্ছে প্লাস আর একটা ডট, তাই তো? যে প্লাসটাকে আমরা কি বলি বল, ভেক্টর অ্যাডিশন, আর স্টারটাকে আমরা কি বলি, স্কেলার মাল্টিপ্লিকেশন। তো আমরা কোনো একটা স্পেসকে ভেক্টর স্পেস বলবো কখন, বা আরো মোর পার্টিকুলারলি যদি বলি তাহলে বলবো লিনিয়ার ভেক্টর স্পেস বলবো কখন, তার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। তো কি কি ক্রাইটেরিয়া আছে? যদি আমি এই যে ভি যে ভেক্টর স্পেসটা আছে তার মধ্যে থেকে যদি আমি যদি আমরা একটা এলিমেন্টকে যদি তুলি, যেটাকে আমি বলছি ধর ইউ, ঠিক আছে, আর একটা এলিমেন্টকে যদি আমরা তুলি সেটা হচ্ছে ভি, এই ইউ আর ভি এই দুটো কি হয় না, এই দুটো যদি আমি ভেক্টর এডিশন যদি এই দুটোর মধ্যে আমি করি, তাহলে আমি নতুন একটা ভেক্টর পেলাম ডাব্লিউ। সেই ভেক্টরটাও আমার এই যে ভেক্টর স্পেস ভি সেটার মধ্যে লাই করতে হবে। বোঝা গেছে? তাহলে আমি এই যে একটা ভেক্টর স্পেস নিলাম, এটাকে আমরা বলি ক্লোজার প্রপার্টি। বুঝতে পারলি কি ব্যাপারটা কি হলো? মানে 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 আমি বলতে চাইছি যে আমি এখানে এই যে ভি ভেক্টর স্পেস থেকে আমি দুটো এলিমেন্ট নিয়েছি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তো এই যে ইউ আর ভি এর মধ্যে আমরা এই ভেক্টর অপারেশন, যেটা এখানে যে অপারেশন যেটা হচ্ছে ভেক্টর এডিশন, সেই ভেক্টর এডিশনের রেসপেক্টে কিছু কিছু প্রপার্টি আছে, যার মধ্যে ফার্স্ট প্রপার্টি হচ্ছে ক্লোজার। সেই ভেক্টর এডিশনে আমরা কি করলাম, দুটো এলিমেন্টকে তুললাম, তাদের মধ্যে ভেক্টর এডিশন করলাম, যে নতুন একটা আমরা ভেক্টর পেলাম, সেটা হচ্ছে কি আমার ওই ভেক্টর স্পেসটার মধ্যে যদি পড়ে, তখন আমরা বলবো যে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। বোঝা গেছে? দু নম্বর হচ্ছে সাপোজ ধর দু নম্বর হচ্ছে কমিউটেটিভ। ঠিক আছে, কমিউটেটিভ মানে কি, এই যে ভেক্টর অ্যাডিশনের রেসপেক্টে আর কি মানে কয়েকটা প্রপার্টি আছে, যার মধ্যে সেকেন্ড প্রপার্টি হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভে কি বলে যে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ভি প্লাস ডাব্লিউ। তো মানে কি, তো এই যে তোর এই ঘটনাগুলোর যে অর্ডারটা সেই অর্ডারটা কোনো রকম কোনো ইয়ে ফেলবে না, কোনো যায় আসে না। তুই প্রথমে ইউর সাথে ভি ভেক্টর এডিশন করেছিস, নাকি প্রথমে ভি এর সাথে ভি প্লাস ইউ হতে নাকি ভি এর সাথে ইউ তুই ভেক্টর এডিশন করেছিস, তার উপর ডিপেন্ড করে। মানে এটা তোরা দেখিস যে এটা দেখবি আমাদের অ্যাকচুয়ালি এই ফিজিক্সের সাথে তোরা সবসময় নিজেদের লাইফকে রিলেট করতে হবে। ঠিক আছে, তো এই যে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ এর তোরা দেখবি যে আমরা ধর কারোর সাথে ধর ঝগড়া হয়েছে, তো কে প্রথমে ঝগড়া করেছে তার উপর যায় আসে না, প্রথমে তুই ঝগড়া কর নাকি সে ঝগড়া করুক, কিছু যায় আসে না, ফাইনালি সরি তোকেই বলতে হবে। মানে এই দেখ, ইউ প্লাস ভি হোক বা ভি প্লাস ইউ হোক, তোর যে ফাইনাল যে রেজাল্ট যেটা পাবি সেটা তুই সেম রেজাল্ট পাবি, ডাব্লিউ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এরকম আরো যে থার্ড যে প্রপার্টি, সেটা হচ্ছে কি আমাদের অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে কি, মানে ধর আমি ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ is equal to u plus v plus w। আমি ইন জেনারেল ভেক্টরের জন্য করছি, বলে এখানে ভেক্টর সিম্বল আছে, যাই হোক। তো আচ্ছা, তোরা কি এটা কি ভাবছিস যে সবসময় আমি এখানে যে ভেক্টর সাইন দিচ্ছি মানে এগুলো সব আমার ভেক্টর হতে হবে, এরকম কিছু ভাবছিস কি? এটা এই ভেক্টর স্পেসের যে কন্ডিশনগুলো সেগুলো যে কোনো এলিমেন্ট স্যাটিসফাই করতে পারে, তার মানে ইন জেনারেল এটা না যে এগুলোকে ভেক্টর হতে হবে। যাই হোক, আমি পরে এর এক্সাম্পল দিচ্ছি। তো ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ। দেখ, এখানে আমি কি করলাম যে ইউ আর ভি এর মধ্যে ইনিশিয়ালি যদি আমি করি, তোর অপারেশন করি, ভেক্টর এডিশন করি, তারপর যদি ডাব্লিউর সাথে করি, বা তুই ভি প্লাস ডাব্লিউর সাথে প্রথমে কর, তারপর তুই ইউর সাথে কর, তাতে কিছু যায় আসে না। বুঝতে পারছিস? 3 নম্বর এটা। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিরো ভেক্টর। মানে কি, আমাদের কাছে ধর আমি বলছি ইউ, এই যে ভেক্টরটা, সেই ইউ ভেক্টরটার সাথে এমন একটা ভেক্টরকে আমাকে মানে ভেক্টর অ্যাডিশন করতে হবে যাতে করে আমি ওই ইউ ভেক্টরটাকে আবার ফিরে পাই। তোরা জানিস যে সেটা ইন জেনারেল কি, সেটা হচ্ছে জিরো ভেক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাছে ফোর্থ প্রপার্টি। ফিফথ প্রপার্টি হচ্ছে কি না, যদি আমাদের কাছে কোনো একটা ভেক্টর ইউ থাকে, তার সাথে আমরা কি এমন অপারেশন, কি এমন তোর ভেক্টর এডিশন করলে আমরা আইডেন্টিটি, এটাকে বলি আমরা এই জিরোটাকে আমরা বলি আইডেন্টিটি এলিমেন্ট, এই আইডেন্টিটিটা আমরা ফিরে পাবো। তো সেটা হচ্ছে কি না মাইনাস ইউ। তোরা সেটা বুঝতেই পারছিস যে আমার কাছে যদি একটা ভেক্টর এইদিকে থাকে, আমি ইন জেনারেল ভেক্টরের জন্য এক্সাম্পল দিচ্ছি, আরেকটা ভেক্টর মানে এই ইউ এর সাথে আমাকে ঠিক এর উল্টো দিকে যদি আমি আরেকটা ভেক্টরকে যদি আমি অ্যাড করে দিই সেম লেন্থের উল্টো ডাইরেকশনে জাস্ট, তাহলে আমি এর মানে জিরো পেয়ে যাবো, কারণ এর ম্যাগনিটিউড কিছু থাকছে না, আর জিরো ভেক্টর ডাইরেকশন আরবিটারি হয়, তোরা জানিস।
তো এটাকে এই যে ইউ প্লাস যে আমরা যে এলিমেন্টটা অ্যাড করে আমরা নাল ভেক্টরটা পেলাম সেটাকে আমরা বলছি অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে। তো এই যে এইগুলো হচ্ছে ভেক্টর অ্যাডিশনের জন্য এই প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করতে হবে, তাই তো। আর কি না, এরপর হচ্ছে যে প্রপার্টিগুলো সেগুলো হচ্ছে স্কেলারের জন্য। প্রথম কথা হচ্ছে আমি যদি সি দিয়ে, যদি সি একটা স্কেলার ধর, সেই স্কেলারটাকে দিয়ে আমি যদি ইউ কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার যে আমি যেটা পাবো সেটাকেও ওই ক্লোজার প্রপার্টির মতো, মানে ধর আমি পেলাম যে ধর এটা অন্য কিছু নাম দিয়ে ওমেগা প্রাইম পেলাম, সেই ওমেগা প্রাইমটাকে ওই ভেক্টর স্পেসের মধ্যে রাখতে হবে। মানে এটাকে আমরা কি বলছি না ক্লোজার প্রপার্টি, এটা বলছে ক্লোজার আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। নেক্সট ধর আমি যদি বলি সিটাকে আমি যদি ইউ প্লাস বি এর উপর যদি এটাকে আমি কি করবো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তাহলে সি ইউ প্লাস সি ভি, তাহলে এটা হয়ে গেল আমাদের কিনা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এরকম ভাবে আবার আমার কাছে কি প্রপার্টি আছে না সি প্লাস ডি ইউ এর উপরে কাজ করছে, তাহলে সেটাও হয়ে গেল সি ইউ প্লাস ডি ইউ। এখানেও দেখ সি আর ডিটা ইউ এর উপরে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তারপর আছে আবার একইভাবে আমাদের কাছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সি ডি ইউ ইজ ইকুয়াল টু, আমি সি ডিটাকে একসাথে ইয়ে করলাম, তারপর আমি ইউর উপর অপারেট করলাম, সেটাও সেম জিনিস। আর 10 নম্বর যে প্রপার্টি সেটা হচ্ছে আমার কাছে আইডেন্টিটি যেটা ছিল, সেই আইডেন্টিটি নাম বলবো যে আমার কাছে ওয়ান বলে আমি একটা ইয়ে করছি, যেটা হচ্ছে স্কেলার আইডেন্টিটি যেটা বলছি, সেটা যদি ইউর উপর যদি অ্যাড করে তাহলে আমি ইউটাকে আবার ফিরে পাচ্ছি, তার মানে এই ওয়ানটা হচ্ছে আমার কাছে স্কেলার আইডেন্টিটি। তো এগুলো তোদের কাছে খুব বোরিং লাগছে, বাট এই যে এই প্রপার্টিগুলোর উপর বেস করে আমরা কোনো একটা স্পেসকে ভেক্টর স্পেস বলবো কিনা সেটাকে আমরা ঠিক করব। তো এখন তোদের কাছে মনে হতে পারে যে ভেক্টর স্পেস মানে শুধুমাত্র আমরা ভেক্টরকে নিয়ে কাজ করি না, তা কিন্তু না। ভেক্টর স্পেসের মধ্যে সেটা ফাংশনের জন্য সেটা ট্রু হতে পারে, মানে ফাংশন স্পেসও একটা ভেক্টর স্পেস হতে পারে। তো সেটা আমি ধর আমি যদি তো সেটা তোরা এক্সাম্পল করে তোরা দেখতে পারিস। তো আমি তোদেরকে এখন একটা জাস্ট এক্সাম্পল দিতে চাইবো যে ধর সাপোজ ধর আমার কাছে একটা পলিনোমিয়াল স্পেস আছে, পলিনোমিয়াল সেট আছে px, ঠিক আছে, যেটাকে ধর আমি বলছি সাপোজ ধর এটাকে আমি বলছি যে এটা হচ্ছে আমার কাছে এক্স স্কোয়ার, ঠিক আছে। আর একটা ধর আমি পলিনোমিয়াল নিয়েছি যেটা হচ্ছে qx, যেটা হচ্ছে ধর মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, ঠিক আছে। তাহলে এই যে এই px আর qx এই দুটো মানে আমি বলতে চাইছি যে এই দুটো যে আমার কাছে সেট অফ দ্য সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল যেটা আছে সেটা কি একটা ভেক্টর স্পেস তৈরি করছে নাকি তৈরি করছে না, সেটা আমাকে চেক করতে বলেছে। বোঝা গেছে কোশ্চেনটা? কোশ্চেনটা কি বোঝা গেল? বলছি আমি যে আমার কাছে সেট অফ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আমার কাছে আছে, ঠিক আছে। সেট অফ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল মানে কি না, আমার কাছে ধর মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ইয়েতে এই রকম ভাবে আমার কাছে পলিনোমিয়ালের সেট আছে যেগুলো সব হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে। তো সেখানের মধ্যে থেকে আমি দুটো ধর সেটা কি একটা আমার কাছে ভেক্টর স্পেস তৈরি করবে কি করবে না সেটা আমার কাছে কোশ্চেন। তো আমি সেখান থেকে জাস্ট দুটো এলিমেন্টকে তুলেছি। সাপোজ ধর একটা এলিমেন্ট হচ্ছে এক্স স্কোয়ার আর একটা এলিমেন্ট হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এরপর এই দুটো এলিমেন্টের জন্য যদি আমরা ভেক্টর এডিশন যদি লাগাই তাহলে আমি কি পাবো বলতো, px প্লাস qx যদি করি তাহলে px প্লাস qx টা কি আমি gx পাবো, যে gx টা এই সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের যে সেট তার মধ্যে কি লাই করবে, এটা আমাকে চেক করতে হবে। এটা কি ক্লোজার প্রপার্টি, কি বললাম বুঝতে পারলি কি? আমাকে বলছে যে আমার কাছে যত যা সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল যত যা আমার কাছে আছে সেই সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল গুলোর একটা আমার কাছে সেট আছে। তার মানে সব যে পলিনোমিয়াল গুলো আছে সেগুলোর যে তোর ইন জেনারেল যে স্ট্রাকচার সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। সেখানে এরকম কিছু থাকবে না, মানে ধর সেখানে এক্স স্কোয়ারের পাওয়ার সেখানে থাকতেই হবে, সেখানে ধর এক্স এর পাওয়ার বা কনস্ট্যান্ট এরকম কিছু থাকবে না, সেগুলোকে আমরা বলবো না। তাহলে আমি এখানে এই ধরনের শুধুমাত্র নিয়েছি যে যেখানে শুধুমাত্র এক্স স্কোয়ারের পাওয়ারের কিছু না কিছু টার্ম আছে, সেখানে এক্স স্কোয়ারের সাথে এক্স থাকতে পারে, কিন্তু যেটা আর কি তোরা জানিস যেটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের যেটা ডিফিনেশন। তো সেখান থেকে আমি জাস্ট দুটো এলিমেন্টকে তুললাম, একটা হচ্ছে px আর একটা হচ্ছে qx। আমি দুটো এলিমেন্টকে ধর এইভাবে তুলেছি। এবার এদের মধ্যে আমি যদি ভেক্টর অ্যাডিশন যদি করি তাহলে কি হবে, তোরা দেখতে পাচ্ছিস px আর qx এর ভেক্টর অ্যাডিশন থেকে এক্স স্কোয়ারের পার্টটাকে কেটে যাচ্ছে। তাহলে আমার কাছে কি থাকছে 2x প্লাস 5। তাহলে এই 2x প্লাস 5টা কি একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল নয়, তার মানে এটা এই সেটের মধ্যে পড়ছে না, তার মানে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে না, তার মানে আমি শুধুমাত্র সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের কোনো ভেক্টর স্পেস পাবো না। কিন্তু যদি ধর আমি সেকেন্ড ডিগ্রি তার সাথে 1 ডিগ্রি আর তার সাথে 0 ডিগ্রি মানে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c আছে, প্লাস ধর আমি বলছি dx প্লাস e আছে, আর প্লাস ধর কনস্ট্যান্ট আছে,
এই রকমের ফর্মে সব ধরনের যত যা পলিনোমিয়াল হয় সব একটা সেটের মধ্যে আমি রেখেছি। তাহলে কি হবে না, আমি যাইনি না কেন তা আমার হয় সেকেন্ড অর্ডারের মধ্যে পড়বে, না হয় ফার্স্ট অর্ডারের মধ্যে পড়বে, না সরি অর্ডার না ডিগ্রি, সেকেন্ড ডিগ্রির মধ্যে পড়বে, না হয় ফার্স্ট ডিগ্রির মধ্যে পড়বে, না হয় কনস্ট্যান্ট হবে। তার মানে সেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। তো এইটুকু জাস্ট আমি তোদেরকে ভেক্টর স্পেসের জাস্ট একটু রিভিশন করে দিলাম। এরপর নেক্সট আমরা অ্যাকচুয়ালি যেটা পড়বো সেটা এরপর তোরা দেখতে পাবি। এক মিনিট দাঁড়া। তো এই হচ্ছে সাকুরাই, তোরা একদম পুরোপুরি আমরা একদম এই বইটা ফলো করবো। তো এই যে ভেক্টর স্পেস যেটা নিয়ে আমরা ডিসকাস করলাম, সেই ভেক্টর স্পেসটা যদি আমরা ইনফাইনাইট ডাইমেনশনাল যদি হয়ে যায়, ইনফাইনাইট ডাইমেনশনাল মানে কি, এর নাম্বার অফ বেসিস কত বল? ইনফাইনাইট। তাহলে এই ভেক্টর স্পেসটা যদি আমাদের কাছে ইনফাইনাইট ডাইমেনশনাল হয়ে যায়, তখন এইটাকে আমরা বলছি একটা বেসিক্যালি হিলবার্ট স্পেস। আরো কিছু কন্ডিশন আছে, যেমন কচি ক্রাইটেরিয়ান, কমপ্লিটনেস থিওরেম, অনেক কিছু আছে। তো সেগুলোতে আমরা এখন যাচ্ছি না, ইন জেনারেল ফিজিক্সের জন্য আমরা সেগুলো ট্রুই ধরে নিই। তো আমরা এখন যে স্পেসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে হিলবার্ট স্পেস। তো এক মিনিট। তো যে হিলবার্ট স্পেস যেটা এই যে দেখ বলছি যে এটা হচ্ছে ডি হিলবার্টের নাম অনুযায়ী, এই যদি কোনো একটা ভেক্টর স্পেস যদি ইনফাইনাইট ডাইমেনশনাল হয় তখন সেটাকে আমরা হিলবার্ট স্পেস বলছি। এখন তোরা যেভাবে দেখলি যে তার মানে দেখ হিলবার্ট স্পেসে যত যা প্রপার্টি যেগুলো থাকবে সেগুলো সব ভেক্টর স্পেসে যা যা প্রপার্টি সেগুলোকে তাদেরকে স্যাটিসফাই করতে হবে, ঠিক? তো ইন জেনারেল আমরা কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো ফিজিক্যাল স্টেটকে বোঝানোর জন্য আমরা কি সিম্বল ইউজ করি না, কেট সিম্বল ইউজ করি। তো বেসিক্যালি এটা হচ্ছে ব্রাকেট, এটা হচ্ছে ব্রাকেট। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে ব্রেকেট, ঠিক আছে? তো ব্রেকেটের যে ফার্স্ট পার্টটা সেটা হচ্ছে ব্রা, আরো ভালোভাবে যদি দেখাই তাহলে এটা হচ্ছে ব্রা আর এটা হচ্ছে কেট, জাস্ট মাঝে সিটাকে আমরা বাদ দিচ্ছি। তো সেখান থেকে বেসিক্যালি এটার নাম এসছে ব্রা আর কেট। তো ব্রা সিম্বল হচ্ছে আমার কাছে এটা, আর কেট সিম্বল হচ্ছে এটা। তো ব্রা আর কেট অ্যাকচুয়ালি সিগনিফাই কি করে? তো ইন জেনারেল যদি আমার কাছে কোন একটা ধর কোন একটা কি বলবো, কোন একটা ধর আমার কাছে ধর একটা ধর স্পিন স্টেট আছে, একটা ধর স্পিনের একটা ওরিয়েন্টেশন আছে, মানে ধর আপ স্টেট বা ডাউন স্টেট আছে। তো এই যে ফিজিক্যাল যে স্টেটটা, সেই স্টেটটাকে ডিফাইন করার জন্য আমাদের একটা আমরা যেটাকে ইউজ করি সেটাকে বলি আমরা স্টেট ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস। তো এতক্ষণ ধরে যে আমরা ভেক্টর স্পেস যেটা নিয়ে আমরা ডিল করছিলাম সেটা হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস। সেটা মানে আমি অ্যাকচুয়ালি কিছু বলিনি এখানে রিয়েল বা কমপ্লেক্সের কথা। এই যে আমরা যে কনস্ট্যান্ট যেগুলো নিয়েছি, এই কনস্ট্যান্ট গুলো যদি কমপ্লেক্স নাম্বার হয়ে যায় তখন সেই কনস্ট্যান্ট, তখন সেটাকে আমরা বলবো কমপ্লেক্স ভেক্টর স্পেস। তো কোথায় গেল এটা? তো এরপর এই যে স্টেট ভেক্টর যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের এই কমপ্লেক্স ভেক্টর স্পেসের এক একটা পার্ট। তো এখানে দেখ আমরা তাহলে আমরা এখনই দেখলাম যে ভেক্টর স্পেসের যে ডেফিনেশন, সেখানে ফার্স্টেই কিছু না ক্লোজার প্রপার্টি। তাহলে যদি আমরা তাহলে আমরা ধর স্পিন স্টেটের কথা যদি ভাবি, যে আমার কাছে একটা আপ স্পিন ছিল, সেই আপ স্পিনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কাছে একটা কি ছিল না, একটা কেট স্পেস ছিল, একটা কেট ভেক্টর বা একটা স্টেট ভেক্টর দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করেছি। তো যে কোনো একটা ফিজিক্যাল স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সাধারণত এই কেট বা স্টেট ভেক্টর ইউজ করে থাকি। তাহলে আমার কাছে যে এই স্টেট ভেক্টর বা কেট ভেক্টর যেটা আছে সেটা ধর আলফা, আরেকটা ধর আমি কেট ভেক্টর নিচ্ছি যেটা হচ্ছে বিটা। তাহলে এইগুলো যেহেতু হিলবার্ট স্পেসের পার্ট, হিলবার্ট স্পেস যেহেতু একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তার মানে এই দুটোর যদি আমি ভেক্টর এডিশন নিই, সেই ভেক্টর এডিশন করে আমি যে নতুন যে আরেকটা যে কেট ভেক্টর পাবো গামা, সেটাকে ওই হিলবার্ট স্পেসের মধ্যে থাকতে হবে। বোঝা গেছে? যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম, ঠিক আছে? এরপর নেক্সট আমরা তোরা এটা দেখেছিলি যে এই যে তোর আমার কাছে যদি আলফা, যদি এই যে কেটটা ছিল, এই আলফা কেটটাকে যদি আমরা সি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এই যে আমরা একটু আগে যেটাকে তোর ভেক্টর দিয়ে যেরকম আমি ডিনোট করছিলাম, সি ইউ করছিলাম না, এই সি ইউটাকে আমি বলছিলাম যে বিলংস টু দ্য ভেক্টর স্পেস ভি হতে হবে। সেই একই রকম ভাবে এখানেও যদি আমি সি দিয়ে মাল্টিপ্লাই করি যে কেটটাকে, তাহলে কেটটাকে মাল্টিপ্লাই করলে আমি নতুন একটা আমরা কেট পাবো যেটা হচ্ছে গামা, দ্যাট শুড অলসো বি উইদিন ইউর হিলবার্ট স্পেস এইচ। বোঝা গেছে? এগুলো জাস্ট আমরা ভেক্টর স্পেসের যে এক একটা প্রপার্টি সেগুলো থেকে পাচ্ছি। এখন এখানে আমরা এই যে ব্রাকেট যে নোটেশনটা যেটা দেখছি, সেখানে তোরা এখনো জানিস না যে ব্রা কি। তো আমি তোদেরকে বলছি যে জাস্ট এখন আমরা কেট নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? তো এই যে সি আলফা যেটা আমি লিখলাম, এই যে কনস্ট্যান্টটাকে আমি বাঁ দিক দিয়েও লিখতে পারি, আবার আমি ডান দিক দিয়েও লিখতে পারি, সেটা কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? এখন দেখ সি আলফা যেটা আমি নিয়েছি,
এটা এবার এবার দেখ নাল কেট মানে কি না, মানে আমি শুধু বলছি যে সিটা যদি আমার 0 হয়ে যায়, ঠিক আছে, তখন যে আমি রেজাল্টিং যে কেটটা পাবো সেটাকে আমরা বলবো নাল কেট, ঠিক আছে। তো নাল কেটটা তার মানে কি বলতো, নাল কেটটা আমার ভেক্টর এডিশনের রেসপেক্টে যদি আমি ভাবি তাহলে নাল কেটটা কি? আইডেন্টিটি, ভেরি গুড। কারণ নাল কেটটা তার মানে বেসিক্যালি আমি যদি এটার সাথে যদি অ্যাড করি তাহলে আমি আবার ওই কেটটাকে ফিরে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে নাল কেটটা হচ্ছে আমাদের বেসিক্যালি আইডেন্টিটি এলিমেন্ট। তো তাহলে এখানে আমরা হিলবার্ট স্পেসের যত যা প্রপার্টি আছে সেগুলো সব ভেক্টর স্পেসের প্রপার্টি থেকে স্যাটিসফাই হতে হবে। আর আমরা এখন যেহেতু ব্র্যাকেট অ্যালজেব্রা যেহেতু আমরা স্টার্ট করছি, তাই কেট সম্বন্ধে জানার জন্য আমাদের ভেক্টর স্পেসের আইডিয়াটা জানার দরকার ছিল, তাই আমি তোদের করে একটু রিভিশন করে দিলাম। এরপর এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সে আমরা ধর আমার কাছে ধর একটা স্টেট আছে আলফা, ঠিক আছে, এবার এটাকে ধর আমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দিয়ে আমার কাছে হয়ে গেলো সি আলফা, যেখানে তো সিটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই সি আলফা আর আলফা এই দুটো যে স্টেট, এই দুটো সেম ফিজিক্যাল স্টেটকে ডিনোট করে। কিন্তু আমরা যদি ধর ভেক্টরের ক্ষেত্রে যদি বলতাম একটা ভেক্টর হচ্ছে আমার কাছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর একটা ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাহলে এই দুটো ভেক্টর কিন্তু আমার কাছে সেম না, মানে ব্যাপারটা হচ্ছে একটা দুটো ডাইরেকশনটা সেম কিন্তু দুটোর ম্যাগনিটিউডটা আলাদা। তাই কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা মেইনলি তোর ডাইরেকশন নিয়ে পরে আমরা মেইনলি তোর ইয়ে করি, তাই আমরা এটাকে তোর অনেক সময় এই যে কেট বা ব্রা যেগুলো নিয়ে আমরা কথা বলছি এগুলোকে আমরা অনেক সময় রের সাথে তোর ইয়ে করি, মানে অ্যানালজি দিই। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আমরা ডাইরেকশন নিয়ে কথা বলছি, এখানে আমরা ম্যাগনিটিউড আমাদের কাছে কিছু যাই আসে না, যেহেতু আমরা সি আলফা আর আলফাকে আমরা সেম স্টেট বলে ধরছি, সেম ফিজিক্যাল স্টেটকে ডিনোট করছে বলে আমরা ভাবছি। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমি আশা করছি যে তোরা এই জিনিসগুলো সবাই অলরেডি জানিস যে অবজারভেবল কি, আমরা কেন অপারেটর ফর্ম কেন ইউজ করি, বা এগুলো তোরা নিশ্চয়ই জানিস। তো আমার কাছে যদি একটা তোরা জানিস যে আমার কাছে যে কোনো ফিজিক্যাল অবজারভেবল যে কোনো কোয়ান্টিটি গুলো থাকে, যেমন ধর সাপোজ এখানে বলছে মোমেন্টাম হোক বা স্পিন হোক, তো সেই সমস্ত যে ফিজিক্যাল স্টেট গুলো থাকে সেই ফিজিক্যাল স্টেট গুলোর জন্য আমি বললাম যে আমরা কেট ইউজ করি, তাই তো? আমরা কেট ইউজ করি, কেট দিয়ে পরে আমরা সেই ফিজিক্যাল স্টেট গুলোকে ডিনোট করছি। এরপর সেই ফিজিক্যাল স্টেট গুলোকে মানে ফিজিক্যাল সিস্টেম গুলোকে আমরা সেগুলোকে ডিনোট করছি। এবার প্রত্যেকটা মানে সরি আমি একটু ভুল বললাম, মানে আমি বলতে চাইছিলাম যে আমার কাছে এই যে তোর এই স্পিন যে স্টেটটা ছিল, সাপোজ দ্যাট এই স্পিন স্টেটটার জন্য স্পিন স্টেটটা হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল স্টেট, তার জন্য আমরা কেটটা ইউজ করেছিলাম। এরপর আমাদের কাছে যে অপারেটর যেগুলো আছে, মানে আমার কাছে যে অবজারভেবল যেগুলো আছে, যেমন ধর মোমেন্টাম ধর আমি মেজার করতে চাইছি, বা ধর আমি কোনো একটা ডাইরেকশনে স্পিনের কতটা কম্পোনেন্ট আছে, ধর এস জেড, ধর আমি বলছি যে আমাদের স্পিনের আমি জেড ডাইরেকশনে কম্পোনেন্ট কতটা আছে সেটা আমি মেজার করতে চাইছি, তো স্পিনের কম্পোনেন্ট আমি মেজার করতে চাইছি। বা ধর আরো তোরা যত রকমের তোরা অবজারভেবল যেগুলো দেখি, সেই সব অবজারভেবল গুলোর জন্য আমাদের কাছে কি এক একটা করে অপারেটর স্পেসিফাইড থাকে, ঠিক আছে। তো সেই অপারেটর গুলো কি হয় না, এই যে কেট গুলোর উপরে অ্যাক্ট করে। এবার এই অপারেটর গুলো কেটের উপরে সবসময় অলওয়েজ লেফট সাইড থেকে অ্যাক্ট করে, কেটের উপর বললাম, ঠিক আছে, কেটের উপর অলওয়েজ লেফট সাইড থেকে অ্যাক্ট করে, ঠিক আছে। এরপর দেখ তোরা জানিস কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা ইন জেনারেল যদি আমার কাছে ধর যে কোনো একটা যদি স্টেট থাকে, সেই ইন জেনারেল যে কোনো একটা স্টেট যদি আমার কাছে আলফা থাকে, আচ্ছা ইন জেনারেল যদি আমার কাছে যে কোনো একটা স্টেট আলফা থাকে, বা তোরা যেভাবে করতিস, আচ্ছা আমি তো আচ্ছা আলফা যদি থাকে, তাহলে সেই আলফাটাকে আমরা সাম ওভার সিআই এআই এভাবে লিখতে পারি। এটা তোরা জানিস তো? এগুলো তোরা নিশ্চয়ই জানিস। যেরকম ভাবে আমরা ভেক্টর স্পেসে লিখলাম, তাই ভালো করে বোঝার চেষ্টা কর। আমি যে বললাম যে ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, বা আগে আমি যদি তোর এই যে লিখেছিলাম না এন ডাইমেনশনাল তোর ভেক্টর যেটা লিখেছিলাম যে এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু সামেশন ওভার এক্স আই ইআই ক্যাপ, এই যে লিখেছিলাম। তো এই যে আইটা ছিল আই ইজ ইকুয়াল টু 1 to n, যেখানে n ডাইমেনশনাল ভেক্টরকে আমরা যে কোনো ভেক্টরকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে ইআই ক্যাপ গুলো হচ্ছে তার কি বেসিস। সেই একই রকম ভাবে যদি আমার কাছে ইন জেনারেল যদি আমার কাছে একটা কেট থাকে, তাহলে সেই ইন জেনারেল কেটটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য বেসিস, ওই স্পেসটার যে বেসিস, সেই বেসিসের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, যেখানে সিআই গুলো কি, সিআই গুলো হচ্ছে মানে কোএফিসিয়েন্ট। বোঝা গেছে? তাহলে এই যে তাহলে এই যে এখানে যখন আমরা তোর কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা ডিল করছি, তাহলে আমার এখানে এই আইটা যদি আমি একটা তোর এন ডাইমেনশনাল, যদি আমি তোর হিলবার্ট স্পেসের ক্ষেত্রে তুই যদি দেখিস, তাহলে ধর আমি বলছি প্রথমে এন ডাইমেনশনাল ভেক্টর স্পেসের জন্য, তাহলে এখানে আমার আই ইজ ইকুয়াল টু 1 to n পর্যন্ত যাবে, ঠিক আছে? এটাতে বোঝার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর দেখ, এরপর আমরা তোরা তো আইগেন
আইগেন গেট এগুলো তো তোরা নিশ্চয়ই পড়েছিস। তো ধর আমার কাছে এই যে অপারেটর যেটা আছে এ, এই অপারেটরটা যখন এই গেট আলফার উপর যখন অ্যাক্ট করছে তখন আমি কি পাচ্ছি না, একটা কনস্ট্যান্ট টাইম যদি আলফা পাই তখন আমি সেটাকে বলবো যে ধর মানে কি হলো কেসটা না, এ আলফার উপর অ্যাক্ট করলো, যে আমি একটা কনস্ট্যান্ট পেলাম। সাপোজ ধর আমি বলছি আচ্ছা এ আলফা না করে এক কাজ করে, আমি বলছি এটা আমার এ প্রাইমের উপর অ্যাক্ট করলো, দিয়ে আমি একটা কনস্ট্যান্ট পেলাম এ প্রাইম। তাহলে এই যে এই গেটটাকে আমরা বলবো আইগেন গেট, আর এই যে ভ্যালু যেটা আমরা পেলাম এই ভ্যালুটাকে আমরা বলবো আইগেন ভ্যালু। বোঝা গেছে? তাহলে যদি আমার কাছে একটা অপারেটর একটা তোর গেটের উপর অ্যাক্ট করে, যদি আমি একটা কনস্ট্যান্ট টাইম আবার যদি আমি ওই গেটটাই ফিরে পাই তখন তখন ওই গেটটাকে আমরা কি বলবো আইগেন গেট, আর ওই যে ভ্যালুটা যেটা আমরা পাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা কি বলবো না আইগেন ভ্যালু। ঠিক আছে? তো এখন ধর আমার কাছে একটা অপারেটর আছে এ, ঠিক আছে, আবার এখানে ধর আমার কাছে একটা অপারেটর আছে এ, তাহলে এই অপারেটরটার করেসপন্ডিং ধর আমার কাছে আইগেন না, এক কাজ করে এটাকে বলছে এর করেসপন্ডিং আমার কাছে বেসিস আছে বা আইগেন ভেক্টর বলতে পারিস, যে আইগেন ভেক্টর আছে ধর আমার কাছে এইগুলো। ঠিক আছে? এরপর তাহলে এইগুলো যদি এর যদি আইগেন ভেক্টর হয় যেগুলো এই পুরো ভেক্টর স্পেসটাকে যদি স্প্যান করে, তাহলে এই ভেক্টর স্পেসের একটা ইন জেনারেল ভেক্টর যদি আমি আলফা লিখি তাহলে সেটাকে আমি সাম ওভার দিস সি আই বা সি প্রাইম করে দে, সি প্রাইম এ প্রাইম আকারে লিখতে পারবো। এটা কি বুঝতে পারলি কি বললাম? না পারলে বল, মনে হয় না পারলি। এটা এক কাজ করে এটাকে সি প্রাইম না করে সি এ প্রাইম, কারণ এখানে তাহলে সামটা কার উপর বোঝা যাচ্ছে না, সি এ প্রাইম এ প্রাইম। এটা কি বুঝতে পারলে কি বলছি? আমি বলছি আমার কাছে একটা ধর অপারেটর আছে, যে অপারেটরটা হচ্ছে এ, ঠিক আছে, এরপর সেই অপারেটরটা কি আছে না আইগেন গেট আছে। তাহলে ধর এই অপারেটরটা ধর আমার কাছে এন খানা আইগেন গেট আছে, ঠিক আছে, যে এন খানা আইগেন গেট আমার এই পুরো ভেক্টর স্পেসটাকে স্প্যান করছে। তাহলে এই ভেক্টর স্পেসের ইন জেনারেল যদি একটা আমি ভেক্টর নিই আলফা, তাহলে সেই আলফাটাকে আমরা কিভাবে লিখতে পারি সামেশন ওভার সি এ প্রাইম, যেখানে এ প্রাইমটা হচ্ছে কি না আমার এই এ যে তোর অপারেটরটা তার আইগেন গেট। বোঝা গেল কি বলতে চাইছি? এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মতো স্যার? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মতো, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তাই তো, আইগেন ওখানে তো তাই তো বলিস। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি করিস, এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স এখান থেকে বের করিস, তো তারপর তোরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করিস। এটাকে আমরা বলি এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি না, যখন আমরা ল্যামডা টার্মসে যেটা পাই সেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলি। যাই হোক, তো অ্যাকচুয়ালি এই জিনিসটা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স, এখানে এক্সটা এটাও আমরা দেখবো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যখন পড়বো বা পরের দিকে দেখবো। তো এখন আমি যেটা বলতে চাইছি এটা কি বুঝতে পারলি কি বলতে চাইছি? কি রে? হ্যাঁ। বাকি কেউ যদি না বুঝতে পেরেছিস সে বল। আমি যেটা বলতে চাইছি যে আমার কাছে একটা অপারেটর আছে, সেই অপারেটরের করেসপন্ডিং আমার কাছে কি আছে না, আমার কাছে তোর ওর আইগেন যে তোর মানে আইগেন ভেক্টর বল বা আইগেন গেট বল, আমার কাছে তার করেসপন্ডিং আইগেন গেট আছে। সাপোজ ধর আমার কাছে ওর করেসপন্ডিং 4টে আইগেন গেট আছে, 5টা আর একটা ধর এটা A4 করে দিলে ভালো হতো, 4 এরকম করে দেয়, এটা ধর A5। তো ধর এই 5টা ধর আইগেন গেট আছে। এরপর এই 5টা আইগেন গেট যদি আমার কোনো একটা স্পেসকে যদি আমার পুরো যদি তোর কভার করে, মানে পুরো স্পেসটাকে যদি স্প্যান করে, আর এগুলো সব এই যে আইগেন গেটগুলো, এই আইগেন গেটগুলো এর হচ্ছে কি, এই আইগেন গেটগুলো একটা আরেকটার সাথে কি হবে, এই আইগেন গেটগুলো অবভিয়াসলি এগুলো সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। কি হবে না হবে সেটা আমরা পরে দেখবো। তো আপাতত আমার কথা শুনে নে, আমি বলছি যে এই আইগেন গেটগুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যারা পুরো এই ভেক্টর স্পেসটাকে যদি স্প্যান করে, তাহলে এই 5 ডাইমেনশনাল যে আমরা ভেক্টর স্পেসটা পেয়েছি, সেই 5 ডাইমেনশনাল ভেক্টর স্পেস থেকে যদি আমরা একটা ইন জেনারেল একটা ভেক্টর যদি আমরা তুলি, যে ভেক্টরটা হচ্ছে আলফা, তাহলে সেই আলফাটাকে আমরা কি লিখতে পারি সাম ওভার সি এ প্রাইম। সি এ প্রাইম মানে কি, এখানে সাম ওভার কিসের উপর সাম আছে, এ প্রাইমের উপর সাম আছে, মানে সি তার মানে এ প্রাইমের করেসপন্ডিং কোএফিসিয়েন্ট লিখবো ইনটু এ প্রাইম প্লাস C2 এ প্রাইম, এইভাবে আর কি। বুঝতে পেরেছিস? এ ডবল প্রাইম প্লাস এইভাবে। বোঝা গেছে কি বলতে চাইছি? হ্যাঁ, জাস্ট আগে যেটা বলেছিলাম সেটাই আর কি। তো
তাহলে এই যে এখানে দেখ, তাহলে এ প্রাইমটা হচ্ছে ওর আইগেনকেট দেখতে পাচ্ছিস, কারণ এ প্রাইম তোকে দিচ্ছে, আবার এ ডাবল প্রাইমটা হচ্ছে ওর আইগেনকেট, এটা দেখতে পাচ্ছিস, যেখানে এ প্রাইম এ ডাবল প্রাইম এগুলো হচ্ছে একটা নাম্বার। ঠিক আছে, আচ্ছা সরি এক মিনিট, পড়াচ্ছি পরে ফোন করবো, রাখ। আচ্ছা এরপর দেখ কি করছিলাম এখানে। এইবারে আমি যেটা বলছিলাম যে এটা এখন এই জায়গাটা এখন তোরা রাখ, কারণ স্পিন এটা যখন আমি স্টান গার্ডলা পড়াবো তখন এই জায়গাটা ফিরে আসবো। তো তাহলে এই যে ইন জেনারেল যে কোনো একটা ভেক্টরকে তাহলে আমরা এইভাবে লিখতে পারছি। এখন যখন আমরা মেজারমেন্ট করি না, ধর আমি মেজারমেন্ট করছি, তখন মেজারমেন্ট করলে এর জাস্ট যে কোনো একটা তোর যে আইগেন ফাংশন সেটাতে আমি জাস্ট পিকটা পাই। মানে বোঝা গেল কি বলতে চাইছি? আচ্ছা তোরা আমাকে একটা কথা কি বলতে পারবি, তাহলে ইন জেনারেল যদি আমার কাছে যে ভেক্টরটা যেটা ছিল, যে আমি আলফা যেটা ছিল, সেই আলফাটাকে আমি এইভাবে লেখা ছাড়াও আমি অন্য একটা অপারেটরের তোর দিয়েও লিখতে পারি, অন্য একটা অপারেটরের আইগেনকেটের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। যেমন আমি এখানে ধর সাপোজ ধর আমি এটা ধর মোমেন্টাম বলছি, মোমেন্টামের জন্য ধর আমি এটাকে লিখেছিলাম, মোমেন্টামের যে আইগেনকেট সেটা লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা ইন জেনারেল একটা তোর ভেক্টরকে, ইন জেনারেল একটা কেটকে আমরা লিখেছিলাম। ঠিক একই রকম ভাবে আমরা অন্য একটা ধর আমার কাছে ইয়ে আছে, ধর আমি বলছি সি বি প্রাইম, যেখানে ধর আমার যে আমি আইগেন কেটটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে তোর পজিশন যে অপারেটর, সেই পজিশন অপারেটরের আইগেন কেট। তাহলে সেইটাকে আমি পজিশন অপারেটরের আইগেন কেটের লিনিয়ার কম্বিনেশন আকারেও আমি লিখতে পারি। মানে যে কোনো যদি আমার কাছে কন্ডিশন হচ্ছে কি এটাকে আমাকে মানে এই তোর আলফাটাকে মানে কমপ্লিট হতে হবে। তাহলে আমরা ডিফারেন্ট অপারেটরের করেসপন্ডিং ডিফারেন্ট ভাবে একই আমরা স্টেটকে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এরপর যখন আমরা এই আলফাটাকে ধর সাপোজ যখন আমরা এই আলফাটাকে মেজার করব, তখন কি হয় না, তখন মানে এটা কি, এটা ধর আমি এরকম যদি লিখি C1, ধর আমি বলছি A1 প্লাস C2 A2, ঠিক আছে, প্লাস C3 A3, এটা কি আছে এখন সুপার পজিশন স্টেটে আছে। ঠিক আছে, এরকম ভাবে ধর যাচ্ছে। তো যখনই তুই এই আলফাটাকে যখনই তুই মেজার করতে যাবি, তখনই কি হয় না, এর যে কোনো একটা স্টেটে গিয়ে পরে তোর যে কোনো একটা স্টেট পাবি। যখন তুই এটা মেজার করে নিবি তখন যে কোনো একটা আইগেন স্টেটে গিয়ে পরে থাকবে। আর কোন স্টেটে যাবে সেটাও বেসিক্যালি তার প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, যে প্রবাবিলিটিটা তোরা কোথা থেকে পাস না মড অফ CI স্কোয়ার, বা এখানে এই নোটেশনে মড অফ CA প্রাইম স্কোয়ার। এটা তোরা সবাই জানিস, তাই তো? কি রে? হ্যাঁ জানিস তো? আচ্ছা বাকিরা সবাই ক্লাসে আছে না, ক্লাস থেকে লিভ করে গেছে তো? আছে, আচ্ছা সবাই আছে। আচ্ছা তোরা বুঝতে পারছিস তো বাকিরা? কারো কোনো অসুবিধা হলে হ্যাঁ, কারো কোনো, তোরা তো জানি তোরা কথা বলিস। হ্যাঁ স্যার। আচ্ছা বাকিরা আমি বুঝতে পারলাম না কি বললো, যাই হোক বাকিরা সবাই একটু রেসপন্স করিস আর কি। কারো কোথাও এখনো পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতো, এরকম চুপচাপ বসে থাকলে আমি বুঝতে পারছি না। বল কারো কোনো প্রবলেম থাকলে বল। জয় হালদার, জয় তোর কোনো প্রবলেম আছে, বুঝতে কিছু অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা লোপা মুদ্রা, তোমার? না স্যার, প্রবলেম হচ্ছে না। আচ্ছা কিছু ডাউট আছে? না স্যার। আচ্ছা রাজশ্রী? না স্যার ঠিক। আচ্ছা সৃষ্টি? না স্যার ঠিক আছে। আচ্ছা তারপরে শুনছিস তো ক্লাস তোরা? কোথাও যদি কঠিন লাগে তাহলে বলিস, হ্যাঁ? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি কঠিন মনে হয় যে এই জায়গাটা হয়তো কঠিন লাগছে, তখন বলিস। এরপর থেকে হয়তো আমি একটু অন্য দিকে যেতে পারি, মানে আমি তোদের হয়তো মানে যখন আমি ডুয়াল স্পেসে যখন আমি ঢুকবো আর কি, এখনই বুঝতে পারবি কি, তখন আমি হয়তো তোদের কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট টেন্সারে তোরা যেগুলো পড়েছি সেগুলোর সাথে একটু রিলেট করানোর চেষ্টা করতে পারি। তো দেখ তাহলে আমরা এখানে এটা কি বোঝা গেল? এটা বোঝা গেছে তো সবাইকার? সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখ এরপর আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে কি না ব্রাশ স্পেস বা ইনার ব্রাশ স্পেস বা ডুয়াল স্পেস। তো আমরা যে বললাম যে আমার কাছে যে কেট ছিল, আচ্ছা তোরা সবাই ম্যাপিং পড়েছিস? আচ্ছা তোরা গ্রুপ থিওরি জানিস? না জানিস না, যাই হোক জানিস।
তো যাই হোক, তো ধর আমি বলতে চাইছি যে আমার কাছে এই ধর আমি বললাম যে আমার কাছে A1 যদি A প্রাইম যদি একটা কেট থাকে, A ডাবল প্রাইম যদি আমার কাছে একটা কেট থাকে, এরকম ভাবে ধর আমার কাছে অনেক ধর কেট আছে, ঠিক আছে? তো এই যে কেট গুলো আছে, সে প্রত্যেকটা কেটের করেসপন্ডিং আমার কাছে একটা মানে প্রত্যেকটা এই যে কেট গুলো নিয়ে পরে এটা ধর একটা কেট স্পেস তৈরি হয়েছে, সেই কেট স্পেসের প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং আমার কাছে একটা করে ব্রাতে একটা করে এলিমেন্ট আছে, যেটা হচ্ছে ব্রা এ প্রাইম, ব্রা এ ডাবল প্রাইম, ঠিক আছে? তো এই যে এই ব্রাতে যে প্রত্যেকটা যে আমরা এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা বলছি যে এর ডুয়াল স্পেসের এলিমেন্ট, এগুলোকে আমরা বলছি ডুয়াল স্পেস। মানে মানে ব্যাপারটা হচ্ছে যদি আমরা ম্যাট্রিক্সের ফর্মালিজমে যদি আমরা ভাবি তাহলে তোরা হয়তো আরেকটু ভালোভাবে বুঝতে পারবি। তারাই তো তাহলে তোরা হয়তো বুঝতে পারবি। ধর আমি বলছি যে আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, ঠিক আছে? তাহলে আমি একটু আগে বললাম যে আমার কাছে যে ম্যাট্রিক্স যদি এ থাকে তার যে এলিমেন্ট গুলো আছে মানে A1 A2 A3, এগুলো কি? এই যে এগুলো A1 A2 A3 যেগুলো আমি লিখছি এগুলো কি? ভেক্টর। এটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে A1 A2 A3 AN এগুলো কি? এগুলো হচ্ছে তার কম্পোনেন্ট, তাই তো? আমি বললাম না যে যদি আমার কাছে কোনো একটা ভেক্টর থাকে তাহলে সেটাকে আমরা একটা কলাম ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই যে এ ভেক্টরটা, সেই এ ভেক্টরটাকে আমি অ্যাকচুয়ালি কি ছিল আমার কাছে? এ ভেক্টরটা ছিল A1 E1 ক্যাপ প্লাস A2 E2 ক্যাপ, এইভাবে ছিল, প্লাস ডট 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 ধর AN EN ক্যাপ প্লাস AN EN ক্যাপ। আমি বললাম যে এর যে আমার কম্পোনেন্ট যেগুলো থাকে, একদম প্রথমেই বলেছিলাম ক্লাসের শুরুতে যে তখন আমরা এই যে ভেক্টর এ ভেক্টর যেটা ছিল সেই এ ভেক্টরটাকে আমরা একটা কলাম আকারে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? যেখানে A1 A2 A3 AN এগুলো হচ্ছে তার কোএফিসিয়েন্ট গুলো। এখন যদি আমাকে এটা যদি ডুয়াল স্পেসে যদি আমাকে এই ভেক্টরটা ডুয়াল স্পেসে কি হবে সেটা যদি আমাকে মানে এই ডুয়াল স্পেসের কম্পোনেন্টটাকে যদি আমি দেখতে চাই, তখন আমরা এটাকে লিখবো এ ড্যাগার আকারে। তোরা জানিস ড্যাগার মানে কি? জানিস নিশ্চয়ই, সবাই পড়েছিস। কি করতে হয় ড্যাগার হলে? হ্যাঁ, তো সুপ্রীতি বলে দিয়েছে, হ্যাঁ তাহলে কোনো কথাই নেই। এই তো ট্রান্সপোজ নিতে হবে, ট্রান্সপোজের সাথে তার কমপ্লেক্স কনজুগেট, হ্যাঁ ট্রান্সপোজ নিয়ে তার কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। তার মানে বেসিক্যালি কি, মানে ধর এটা কিরকম হয়ে যাবে? ট্রান্সপোজ নিয়ে তার কমপ্লেক্স কনজুগেট মানে A1 স্টার A2 স্টার, ঠিক আছে, কমা ডট 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 ধর আমি বলছি AN স্টার। তাহলে বোঝা গেল? মানে আমরা এখানে এই যে এখন আমি যেটা এটা পেলাম, এটা হচ্ছে বেসিক্যালি আমরা এর মানে ব্রা ভেক্টরটা দেখছি। এটাকে যদি আমি কেট দিয়ে বলতাম তাহলে এটা হচ্ছে ব্রা। বোঝা গেছে? এখন দেখতো ধর আমি কেট আর ব্রা এই যে দুটো আমি লিখেছি, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো বলতো? আচ্ছা এটা কি? এটা হচ্ছে আমার কাছে n/1 ম্যাট্রিক্স, আর এটা আমার কাছে একটা রো আর n খানা কলাম, তার মানে 1/n ম্যাট্রিক্স। তাহলে এইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করা যাবে তো নাকি যাবে না? নাকি? আচ্ছা আমি এখানে যাবে। আচ্ছা এখন একটা ব্যাপার হচ্ছে, তোরা আমাকে একটা কথা বল, আমি এখানে দুটো জিনিস ধর করতে পারি। ধর এটা হচ্ছে আমার কাছে একটা রো আর n খানা কলাম, ঠিক বলছি তো? এটা 1/n, আর এটা আমার কাছে n খানা রো আর একখানা কলাম n/1, এইরকম ভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা করতে পারি। আবার হ্যাঁ, তাহলে এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যদি আমি করতে পারি, আবার ধর আমি এরকম ভাবে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতাম n×1 আর তার সাথে 1×n, এরকম ভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হতো। মানে প্রথমে এটা তারপর এটা, দুভাবেই তো আমার কি মানে এর যেটা কলাম আর এর যেটা রো সেই দুটো সেম হতে হবে। তাহলে এখানে 1 1 সেম, তাহলে এইভাবে করতে পারি। আবার আমি এইরকম ভাবেও করতে পারি, ঠিক আছে? দুটোর মিনিং কি সেটাতে আমি পরে আসবো। মানে এটার মানে হচ্ছে এই যে এই 1/n, কোনটা লিখলাম? n/1, n/1 মানে এটা হচ্ছে আমার কাছে প্রথমে একটা কেট ছিল, তাহলে এটা হচ্ছে একটা কেট। আর 1/n মানে এটা হচ্ছে আমার কাছে একটা ব্রা, তাহলে এটা এরকম একটা জিনিস যেটা কি আমরা পরে দেখবো। এখন আমরা এই জিনিসটা নিয়ে পরে ডিসকাস করবো, এই যে 1n আর n1, মানে এটাও আজকেই আমরা করবো। তো 1n আর n1 যদি আমরা এটা দেখি তাহলে কি হবে, যে একটা রো আর n খানা কলাম, তার মানে তোর এটা আমার কি একটা রো n খানা কলাম মানে এটা ব্রা, আর n খানা রো একটা কলাম মানে এটা হচ্ছে কেট। তো এটা কোনো একটা জিনিস হবে যেটা আমরা দেখবো। তো এইখান থেকে তোরা একটা জিনিস খুব ইজিলি দেখতে পাচ্ছিস, সেটা যদি একটা রো n খানা কলাম, এটা n খানা রো একটা কলাম, মানে এখান থেকে তোরা যে এলিমেন্টটা পাবি সেটাও মানে তো তার কটা কম্পোনেন্ট থাকবে? একটা কম্পোনেন্ট থাকবে, তার মানে সেটা একটা আমরা স্কেলার পাবো, ঠিক তো?
ঠিক বলেছি? কি রে এইটা কি বলতে মানে পারছিস না কেন? A1 স্টার প্লাস A2 স্টার এভাবে আসবে। হ্যাঁ মানে মাঝে না A1 স্টার প্লাস A2 স্টার কি প্লাস, বললে আরেকবার বলো। হ্যাঁ মানে আমি বলছি এই যে কিছুই না, খুব সোজা একটা জিনিস বলছি। এই যে ধর আমার কাছে একটা ব্রা ছিল আর এটা আমার কাছে কেট ছিল, তাই তো? এটা হচ্ছে আমার কাছে 1/n আর এটা হচ্ছে আমার কাছে n/1। তাহলে এই দুটো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? 1/1 পাবো। তো 1/1 মানে কি? একটা রো একটা কলাম, তার মানে কি এটা একটা নাম্বার, তার মানে এটা একটা নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মানে এটা একটা নাম্বার, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা স্কেলার পাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে তোরা একটা জিনিস বুঝতে পারলি যে এটা কি ছিল? এটা ছিল আমার কাছে ব্রা স্পেসের যে তোর এলিমেন্ট গুলো নিয়ে, আর এটা ছিল আমার কাছে কেট। তাহলে একটা ব্রা যখন একটা কেটের উপর যখন অ্যাক্ট করছে তখন তোরা কি পাচ্ছিস? একটা নাম্বার। তাহলে তোরা দেখতে পাচ্ছিস যে এই যে তোর আমরা তোর যদি মানে এই যে এই জিনিসটা এটা তোরা দেখলি, এই যে এটা এইদিকে ব্রা লিখলাম, এইদিকে কেট লিখলাম, তো তোদের মনে হবে দাদা এটা ব্রায়ের সিম্বল, এটা কেটের সিম্বল, তারা মাঝখানটা একটা ডট, সেটা তো আমি আসছি। তো এই যে এইভাবে যদি আমরা কোনো একটা জিনিসকে যদি ডিফাইন করি তখন সেটাকে আমরা বলি ইনার প্রোডাক্ট। আমি সেটাতে আবার আসবো, এক্ষুনি আসছি, এরপর আবার ওই বইটাতে ফিরে যাই। তো তাহলে প্রত্যেকটা আমার কাছে যদি কেট থাকে তার করেসপন্ডিং আমার কাছে একটা ব্রা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা 1-to-1 ম্যাপিং। 1-to-1 ম্যাপিং মানে কি? আমার কাছে প্রত্যেকটা আলফার জন্য, আলফা কেটের জন্য আমার কাছে একটা করে ব্রা আলফা থাকবে, বোঝা গেছে? মানে আমার কাছে এটা হচ্ছে একটা কেট স্পেস, এই কেট স্পেসের যে কোনো, এটা হচ্ছে একটা কেট স্পেস, এই কেট স্পেসের যে কোনো এলিমেন্ট যদি আমি নিই, সেই প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ডিং ওর যে ব্রা স্পেস, সেখানে আমরা ওর তোর ডুয়াল একটা করে আমরা তোর ইয়েকে অলওয়েজ পাবো, বোঝা গেছে? আর এটা হচ্ছে 1-to-1 রিলেশন, মানে এটার জন্য আমি এরকম দুটো পাবো না, একটার জন্য একটাই পাবো, একটা কেটের করেসপন্ডিং একটাই ব্রা পাবো, মানে ওই কেটের করেসপন্ডিং একটা ব্রা পাবো, বুঝতে পেরেছিস? মানে এখানে যে আলফা কেট আছে সেই আলফা কেটের করেসপন্ডিং আলফা ব্রা পাবো। একইভাবে এ প্রাইম, এ ডবল প্রাইম, এগুলো যদি আমার কাছে কেট থাকে তার করেসপন্ডিং আমরা কি পাবো? এ প্রাইম ব্রা, এ ডবল প্রাইম ব্রা, এইভাবে পাবো, বোঝা গেছে? তাহলে ধর এখানে যদি আমার কাছে আলফা যদি থাকে একটা কেট, আবার যদি তোর বিটা যদি একটা কেট থাকে, ভালো করে বোঝার চেষ্টা কর। দেখ আলফা একটা, আচ্ছা আবার ওইখানে চলে যাই, এক মিনিট। ধর আমি বলতে চাইছি, ধর আমার কাছে আলফা একটা কেট আছে, একইভাবে আমার কাছে বিটা একটা কেট আছে, তাহলে এই দুটো কেটই আমার কেট স্পেসের মধ্যে আছে, এটা হচ্ছে আমার কেট স্পেস, ঠিক আছে? তাহলে এই দুটো কেটে যদি আমার কেট স্পেসের মধ্যে থাকে, তাহলে বলতো আমি যদি আলফা প্লাস বিটা করি তাহলে সেটাও আমার এই কেট স্পেসের মধ্যে থাকবে কি? থাকবে কি থাকবে না? কি রে, কেট স্পেসটা তো আমার কাছে একটা ভেক্টর স্পেস, তো ভেক্টর স্পেসের তো ফার্স্ট প্রপার্টি তো বলেছিলাম যে ক্লোজার। হ্যাঁ হ্যাঁ তো ক্লোজার প্রপার্টি আমার কি বলে যে যদি আমি ভেক্টর অ্যাডিশন যদি নিই, তাহলে ভেক্টর অ্যাডিশন নিলে এই যে এখান থেকে তাহলে দুটো এলিমেন্টকে তুলে এনেছি, যে দুটো এলিমেন্টকে তুলে এনে পরে আমরা তাদের মধ্যে যখন ভেক্টর অ্যাডিশন যখন করলাম, সেই ভেক্টর অ্যাডিশন করে আমি যে আরেকটা যে নতুন যে ভেক্টর পাবো সেটাকে ধরলাম যে গামা, তাহলে এই গামা ভেক্টরটাও আমার এর মধ্যে থাকতে হবে, না হলে তো এটা আমার ক্লোজার হবে, মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে না, বুঝতে পেরেছিস? এখন আমি বললাম যে আমার কাছে যে কেট স্পেসটা আছে সেই কেট স্পেসের ডুয়ালে আমার কাছে একটা ব্রা স্পেস থাকবে, তাহলে সেই ব্রা স্পেসে এখানে যদি আলফা থাকে, আলফার করেসপন্ডিং ব্রা আলফা থাকবে, বিটার করেসপন্ডিং ব্রা বিটা থাকবে, গামার করেসপন্ডিং ব্রা গামা থাকবে। তাহলে তার মানে কি আমার কাছে এখানে এই গামার করেসপন্ডিং আমার কাছে একটা ব্রা গামা আছে, তার মানে এই যে গামা ছিল সেটা ছিল আলফা কেট প্লাস বিটা কেট, তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার কাছে এর ডুয়াল করেসপন্ডেন্সে আমার কাছে আলফা ব্রা প্লাস বিটা ব্রা থাকবে। সরি, বোঝা গেছে? বোঝা গেল কি বলতে চাইছি? খুব ভালো করে ভেক্টর স্পেসের আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই জিনিসগুলো, এটা যদিও সেরকম কিছুই না, খুবই পাতি জিনিস, তোরা বুঝতে পারছিস তো? হ্যাঁ এই সবাই বুঝতে পারছিস তো? যারা নতুন তারা একটু মুখে কথা বলে না, বল বল। আমি ভূত না, ইও না যে মারবো বা কিছু করবো, কি তো মুখে কথা বলতে পারিস। আচ্ছা, তাহলে এই আলফা প্লাস বিটার করেসপন্ডিং আমরা যে এটাকে আমরা বলি ডুয়াল করেসপন্ডেন্স। হ্যাঁ, এই যে ডিসি দিয়ে লেখা আছে না, এটা হচ্ছে ডুয়াল করেসপন্ডেন্স। তাহলে এই যে আলফা প্লাস বিটা করে আমি যে কেটটা পেলাম তার ডুয়াল করেসপন্ডেন্স, মানে তার ডুয়াল যে ভেক্টর স্পেস, সেখানে গিয়ে আমরা আলফা ব্রা প্লাস বিটা ব্রা আমরা একটা তোর ইয়ে পাবো,
এলিমেন্ট পাবো। এরপর এরপর হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এরপর যেটা বলছে ধর আমার কাছে একটা সি আলফা আছে, ঠিক আছে, তাহলে সি আলফা এই দেখ, আচ্ছা এখন বল আমাকে যদি আলফা যদি কেট স্পেসের মধ্যে থাকে তাহলে সি আলফাটাও কেট স্পেসের মধ্যে থাকবে, ঠিক কি ভুল? কি রে? হ্যাঁ থাকবে। আলফা যদি হ্যাঁ, তো আলফা যদি আমার কাছে কেট স্পেসের মধ্যে থাকে তাহলে সি আলফা আমার কেট স্পেসের মধ্যে থাকবে, কারণ আমরা ওই যে স্কেলারের যে প্রপার্টি গুলো ছিল তার মধ্যে আমরা বলেছিলাম যে আলফা যদি এই যে দুটো প্রপার্টি ছিল ভেক্টর স্পেসের, মানে ভেক্টর স্পেসের দুটো প্রপার্টি না, ভেক্টর স্পেসের দুটো তোর কি বলে এটাকে, দুটো অপারেশনের উপর ডিফাইন, একটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন করার পরে আমার যে ভেক্টরটা চেঞ্জ হলো, সেই নতুন যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে ওই ভেক্টর স্পেসের মধ্যে থাকতে হবে। তাহলে সি আলফা করে আমি যে ভেক্টরটা পেলাম সেটাকে আমার ওই ভেক্টর স্পেস ভি এর মধ্যে থাকতে হবে, বুঝা গেছে? তাহলে এরপরে এই সি আলফার জন্য এর করেসপন্ডিং আমার কাছে ব্রা স্পেসে একটা ব্রা থাকতে হবে, তাই তো? ব্রা স্পেসে একটা এলিমেন্ট থাকতে হবে যেটাকে ওর মানে ডুয়াল করেসপন্ডেন্স বলবো। তো এখন দেখ এখানে লেখা আছে, দেখ the bra dual to C alpha is postulated to C star alpha, not C alpha, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তো এই C আলফার করেসপন্ডিং আমার কাছে ব্রা স্পেসে যেটা থাকবে সেটা হয়ে যাবে C স্টার আলফা। এটা কিন্তু পস্টুলেট, ঠিক আছে? তাহলে এখন তোরা খুব সহজেই এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমার কাছে যদি এই যে কেট স্পেস ছিল, কেট স্পেসে যদি আমার কাছে আলফা থাকে, যদি আমার কাছে বিটা থাকে, তার মানে আমার কাছে এখানে সি আলফাও থাকবে। আবার ধর আমি একটা নতুন কনসেপ্ট এখানে কি লিখেছিল জানো, সি আলফা একটা ও সি আলফা আলফা সি বিটা বিটা, ঠিক আছে? তাহলে কোথায় গেল, কোথায় লিখছিলাম এটা, তাহলে সি আলফা আলফা আর সি বিটা বিটা, এই যে এই দুটো যে আমার কাছে এই দুটো থাকবে। এরপর এই দুটো থাকা মানে আবার কি বল, তার মানে আমার কাছে সি আলফা আলফা প্লাস সি বিটা বিটা এটাও থাকতে হবে, কি ঠিক কি ভুল? হ্যাঁ থাকবে, কারণ এই দুটো এলিমেন্টের জন্য ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ, আরো অনেক থাকতে হবে, আরো কি থাকতে হবে, আর কি কি থাকতে হবে বলতো? আলফা আর সি আলফা আলফা এইটার আবার ইয়ে থাকতে হবে লিনিয়ার কম্বিনেশন, বিটা সি বিটা বিটা সবগুলো লিনিয়ার কম্বিনেশন থাকতে হবে, তিনটে এলিমেন্ট দেখবি, সব এলিমেন্টে দেখবি। তো তার মানে এই এলিমেন্টটা আবার ওখানে থাকবে, তাহলে এই এলিমেন্টটা যদি থাকে তাহলে এর একটা ডুয়াল করেসপন্ডেন্স থাকবে এখানে, তাই না? ঠিক তো? তাহলে এর ডুয়াল করেসপন্ডেন্সটা কি হবে সেটাই এখানে বলছে যে সি আলফা স্টার আলফা, কোথায় গেল, সি আলফা স্টার ব্রা আলফা প্লাস সি বিটা স্টার ব্রা বিটা। এটা কিন্তু পস্টুলেট, এখানে তোরা আমাকে মানে কোনো কোশ্চেন করতে পারবি না যে এটা কেন হলো, ঠিক আছে? তো আমি তোদেরকে একটু আর কি ফিল দিতে পারবো যে এটা কেন হলো বা কি হলো, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি যে এটা কেন আমরা এরকম করছি। তো এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে ইনার প্রোডাক্ট, যেটা আমি তোদেরকে দেখাচ্ছিলাম। এই যে দেখ একটা ব্রা ছিল আর একটা কেট, একটা ব্রা একটা কেটের উপর অ্যাক্ট করছে, তাহলে যেটা আমি পাচ্ছি সেটাকে আমরা বলছি একটা ইনার প্রোডাক্ট, ঠিক আছে? ইনার প্রোডাক্ট হবে ব্রা এন্ড কেট, ঠিক আছে? তাহলে ব্রা স্ট্যান্ডিং অন দ্য লেফট এন্ড কেট স্ট্যান্ডিং অন দ্য রাইট। তাহলে এই হয়ে গেল আমাদের ব্রাকেটের এটা। এবার আবার একটা পস্টুলেট, আবার একটা ধর উই পস্টুলেট টু ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। ফার্স্ট প্রপার্টি হচ্ছে বিটা আলফা ইজ ইকুয়াল টু আলফা বিটার কমপ্লেক্স কনজুগেট। দেখ তো এইখানে কোথায় গেল, এখানে দেখ আমরা এই যে তোর ইনার প্রোডাক্ট বলে যে জিনিসটাকে ডিফাইন করছি, যদি আমরা ইন জেনারেল যদি কোনো একটা ভেক্টর ভেক্টর স্পেস করে দিলাম, আমি যদি ইন জেনারেল যদি কোনো একটা ভেক্টর নিই, ভেক্টরের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ডট প্রোডাক্ট, ঠিক আছে? রিয়েল স্পেসে আমরা যদি এটা লিখি তখন সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। মানে ধর আমি এ ডট বি যদি করি, তো তোরা সবাই জানিস যে ডট প্রোডাক্ট কি, এ ডট বি মানে বি ডট এ, তাই তো? কিন্তু 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 এখানে যদি আমরা এটা করি তখন এ আর বি এর যে ইনার প্রোডাক্ট, সেই ইনার প্রোডাক্টটা মানে বি আর এ নয়, বি আর এ বি এ এর স্টার, ঠিক আছে? তো এটা তোরা খুব সহজে মানে এটা অ্যাকচুয়ালি পস্টুলেট, আর এই পস্টুলেটটার উপরেই বেস করে আমি যে এখানে তো লিখলাম না, এই যে এটা ড্যাগার লিখেছিলাম না, এটা অ্যাকচুয়ালি এই পস্টুলেটের উপরে বেস করেই আসছে। তো আমরা জাস্ট অনলি এই পস্টুলেটটা ইউজ করব, আলফা বিটা ইজ ইকুয়াল টু বিটা আলফা স্টার। তো এটা তোদেরকে মাথায় রাখতে হবে। তো নেক্সট আমরা এরপর যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাঁ
নেক্সট হচ্ছে কি, ধর আমাকে যদি এখানে বলে যে তোরা এরপরে এটাকে ভেক্টরের সাথে একটু অ্যানালজি নিয়ে ভাবতে পারিস, যে ধর আমি জানি যে যদি তোর কি হয় বলি, ধর আমি বলছি যে আলফা আলফা, আচ্ছা বলতো এটা কি হবে, আলফা আলফা যদি আমি ইনার প্রোডাক্ট নিই তাহলে সেটা আমার কাছে রিয়েল নাম্বার হবে, তাই তো? আলফা আলফা যদি আমরা একটা ইনার প্রোডাক্ট নিই তাহলে সেটা একটা রিয়েল নাম্বার হবে। তো সেটা আমরা কিভাবে দেখাতে পারবো? এই প্রপার্টিটাকে জাস্ট ইউজ করে কে বলতে পারবি বলতো? বল, কেউ একজন বল। তোরা একটু ভাব, আমি একটু জল ভরে আনছি, 1 মিনিট। কিরে বল বল। আমি এক কাজ করি, বরঞ্চ আমি প্রত্যেকের কাছ থেকেই মানে আনসার জিজ্ঞেস করি। চল, যে 11-12 জন যারা আছিস প্রত্যেককেই জিজ্ঞেস করি। প্রথমে এই জয়কেই জিজ্ঞেস করি। জয় বল। কিছু না কিছু বলতে হবে উত্তর। জয়, লোপা, তারপর তারা নামগুলো মনে রেখে, রাজশ্রী, সৃষ্টি। স্যার প্রশ্নটা আরেকবার একটু প্লিজ বলবেন? হ্যাঁ, আরে প্রথম কথা স্যার বলবি না, দ্বিতীয় কথা বলবি না, তারপর আমি প্রশ্ন বলছি, ঠিক আছে? তো এই দেখ, এখানে বিটা আলফা ইজিক্যাল টু আলফা বিটা তার হোল স্টার আমরা লিখলাম, তো এটা আমরা পস্টুলেট বলছি। হ্যাঁ, এটা পস্টুলেট, এটা কিন্তু কোনো প্রুফ আমরা করছি না, এটা কোনো প্রুফ নেই, এটা আমরা পস্টুলেট ধরে এর বেসিসে আমরা বাকি সবকিছু ডিফাইন করব। ইভেন তোরা দেখতে পারবি যে মোমেন্টাম অপারেটর পি ইজ ইকুয়াল টু মাইনাস আই ইজ ডেল ডেল এক্স, ওটাও আমরা প্রুফ করব, ওটা আমরা নিয়ে আসবো। আমরা এখানে যা পস্টুলেট ধরে নিচ্ছি, পরে গিয়ে আর কিছু করবো না, ওখান থেকে পুরো কোয়ান্টাম মেকানিক্সে তোরা যা যা পড়েছিস সবকিছু আমরা নিয়ে আসবো। তো আমি বলছি যে এরপর যদি আমি আলফা আলফা যদি নিই, ঠিক আছে, আলফা আলফা যদি আমি ইনার প্রোডাক্ট নিই তাহলে সেটা একটা রিয়েল নাম্বার দেবে। তো সেটা আমি কিভাবে প্রুফ করব? খুব সোজা। স্যার তাহলে কমপ্লেক্স নাম্বার আর যে নাম্বারটা দুটোই তো সেম হয়ে যাবে, তো ওটাই তো রিয়েল নাম্বার। যদি আলফা আলফা হয় ওটা উল্টে গিয়ে তো সেই আলফা আলফা স্টারই থাকবে, তো সেম জিনিস স্টার আসবে, সেমটা নাম্বার তো। হ্যাঁ, খুব ভালো, কিন্তু স্যার বাদ দিই। তো তাহলে এখানে আলফা আলফা যখন আমি পাচ্ছি, আলফা আলফাটা আমাকে একটা স্কেলার নাম্বার দেবে, যেরকমটা জয় বললো। তাহলে ধর সেই স্কেলার মানে স্কেলার দেবে, ধর আমি সেই স্কেলারটাকে বলছি তো সি। আবার এখান থেকে আমি কি পাবো? আলফা আলফার হোল স্টার। তাহলে আলফা আলফা হোল স্টার মানে আলফা আলফার হোল স্টার মানে ওইদিকে পাবো কি? সি স্টার। এবার সি ইজ ইকুয়াল টু সি স্টার, তাই তো? সিটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে সিটাকে যদি আমি লিখি, ধর এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু সি স্টার, মানে কি হয়ে যাবে? এ মাইনাস আই বি, তাই তো? তার মানে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? বি ইজ ইকুয়াল টু 0। তাহলে সি আমি যেটা ধরেছিলাম তার মধ্যে ইমাজিনারি পার্টটা 0 হয়ে গেছে, তার মানে শুধুমাত্র আমার রিয়েল পার্টটা আছে। তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম যে আলফা আলফা যদি আমি নিই তাহলে আমি যে সি যেটা পেয়েছিলাম তার শুধুমাত্র রিয়েল পার্টটা থাকছে, মানে শুধুমাত্র রিয়েল পার্ট থাকছে, তার কমপ্লেক্স পার্টের কোনো মানেই নেই, কোনো সেন্সই নেই। তাই এটা আমাকে অলওয়েজ একটা রিয়েল নাম্বার দেবে। বোঝা গেছে? ভেরি গুড। আচ্ছা, নেক্সট তোর কোন কলেজ? দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। আচ্ছা, ভালো। এরপর নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোর আরেকটা আমরা পস্টুলেট নিচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড পস্টুলেট। তাহলে আমরা মেইনলি এখানে দুটো পস্টুলেট ধরছি। একটা হচ্ছে কি না, এই আলফা বিটা ইজ ইকুয়াল টু বা বিটা আলফা ইজ ইকুয়াল টু আলফা বিটার স্টার, আর একটা হচ্ছে আলফা জি ইনার প্রোডাক্ট, সেটা হচ্ছে আমার গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, 0 কখন হবে? 0 কখন হবে? গ্রেটার ইকুয়াল টু 0 বলেছি, তো কখন 0 হবে? এই নিচেই লেখা আছে, তোরা দেখে দেখে পড়ে নিবি মনে হয়। যদি আমার কাছে আলফার একটা নাল কেট হয় তবে কি 0 পাবো, না হলে আর কখন 0 পাবো? 0 পাওয়ার আর কি কোনো কন্ডিশন আছে? কোনো কন্ডিশন নেই তো, তাই না?
এ দেখতে পেলি তুই মাত্র, এটা তো একটা রিয়েল নাম্বার দিচ্ছে, রিয়েল নাম্বারটা যদি জিরো হয় তার মানে কি আমি বেসিক্যালি যদি আমার এখানে কেটটা যদি জিরো হয় তাহলেই পাবো, ঠিক কি রে? এটা কি বুঝতে পারলি? আচ্ছা এটা জিরো হবে, এটা কি তারা ম্যাথমেটিক্যালি কোনোভাবে প্রুভ করে দেখাতে পারে? আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। আচ্ছা এরপর এই যে গ্রেটার ইকুয়াল টু জিরো, এটাকে ম্যাথমেটিক্স এর ভাষায় পজিটিভ ডেফিনাইট মেট্রিক বলে। আমার দরকার নেই অত কিছু, আমার টার্মিনোলজিতে নামে কিছু আসে যায় না, ঠিক আছে? আলফা আলফা গ্রেটার ইকুয়াল টু জিরো হয়েছে। এরপর নেক্সট হচ্ছে আমরা কি করছি না, দুটো কেট নিয়েছি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এবার দুটো কেটকে অর্থগোনাল, আচ্ছা আচ্ছা তোদেরকে যখন আমি লিনিয়ার ডিপেন্ডেন্স যখন পড়ালাম তখন আমি তোদেরকে একটা কথা ভাবছিলাম বলবো, দিয়ে ভুলে গেছি। আচ্ছা লোপামুদ্রা তুই বলতো যে লিনিয়ার যদি আমার কাছে দুটো ধর আমার কাছে ভেক্টর আছে, যে দুটো ভেক্টর হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো যদি তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, ডাজ ইট ইমপ্লাই যে তাদেরকে অর্থগোনালও হতে হবে? বল লোপামুদ্রা। হ্যাঁ স্যার, অর্থগোনাল হতে হবে। অর্থগোনাল হতে হবে, আচ্ছা। নেক্সট তারপর আর কার নাম ছিল যেন আমি ভুলে গেছি, রাজশ্রী নাকি একজন ছিল, রাজশ্রী সম্ভবত, তাই তো? রাজশ্রী ছিল না, চলে গেছে। আচ্ছা রাজশ্রী, হ্যাঁ রাজশ্রী বলতো তোর কি মনে হয়? তুই কি শুনতে পাচ্ছিস না? আচ্ছা আমি বুঝতে পারলাম না, জানি না তোরা বুঝতে পেরেছিস কিনা। সৃষ্টি সোম সোম, সৃষ্টি তুমি বলো। কিরে স্যার হতে হবে। হতে হবে, আচ্ছা ঠিক আছে। এই কোশ্চেনটা তাহলে আমার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা তোদেরকে বাদ দিয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা জয় তুই কি বলবি? স্যার আমার মনে হচ্ছে এটা হবে না, মানে যে হতেই হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে অর্থগোনাল, তো এটা মানে ঠিক নয়, মানে হতেই হবে এমনটা নয়। আচ্ছা ওকে, আর বাকি যারা আছিস তারা তারা কি বলছিস? অর্থগোনাল হলে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। অর্থগোনাল হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, সে তো ঠিক। আমি বলছি যে আমাকে তোর মানে আমি বলছি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি সেটাকে অর্থগোনাল হতেই হবে? বা ধর আমি বলছি আমার কাছে ধর দুটো বেসিস আছে, এই যে আমরা ধর যখনই বেসিস গুলো নিই আই ক্যাপ জে ক্যাপ, এই যে বেসিস গুলো ধর নিলাম, তাহলে এই যে দুটো বেসিস আমাদের কি হয় না অর্থগোনাল কার্টেসিয়ানে, বা ধর তুই ইয়ে করছিস আই জে কি এনেছিস 3 ডাইমেনশনে, তিনটে তোর কাছে কি না অর্থগোনাল। কিন্তু আমাদের কাছে কি তোরা তো জানিস যে বেসিস হতে গেলে কি হতে হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, আর কি বলে স্প্যান করতে হয়, তাহলে সেটাকে বেসিস বলবো। তো সেখানে অর্থগোনালটা নিশ্চয়ই জরুরি নয়, তাই তো? নাকি জরুরি? অর্থগোনাল না বেসিস হলেও হতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই তো হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই হবে, তার মানে তো খুব তার মানে অর্থগোনাল আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একই জিনিস নয়, তাই তো? কোন একটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তার মানে এটা নয় যে সেই দুটো ভেক্টর অর্থগোনাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো কেউ কোনো এক্সাম্পল দিতে পারবি? ওই মানে কোনো হাজার অবলিক এক্সাম্পল, কোঅর্ডিনেট সিস্টেম। হাজারটা এক্সাম্পল হবে, লাখখানা এক্সাম্পল হবে, যা বলবি তাই হয়ে যাবে, ঠিক আছে? তো খুব সোজা, বুঝতে পেরেছিস তো? তো এই ক্ষেত্রে তোরা তাহলে দেখতে পাচ্ছিস যে এটা এটা আমার তখন তোদেরকে বলা হয়নি, জিজ্ঞেস করে, তো তোরা বুঝতে পারলি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে সেটা অর্থগোনাল নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু অর্থগোনাল মানে সেটা অবভিয়াসলি সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন ব্যাপার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা, আচ্ছা তোরা এটা জানিস যে ধর আমার কাছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস আছে, তাহলে সেটাকে আমি অর্থগোনাল ট্রান্সফার করতে পারি। তোরা কি এরকম কিছু পড়েছিস? কি রে বল, কেউ তো কিছু বল। না মানে অর্থগোনাল ট্রান্সফার বলতে
অর্থোগোনাল ট্রান্সফার না, মানে আমি বলছি ধর আমার কাছে দুটো ভেক্টর আছে যে দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, যেমনটা পুষ্কর বলছিল যে অবলিক আছে ধর, তাহলে এই যে 2 ডাইমেনশনে এই দুটো ভেক্টর ধর আমার কাছে অর্থোগোনাল নয়। এরপর এই ভেক্টরগুলোকে সামহাউ প্রসেস দিয়ে হবে। হ্যাঁ, গ্রাম স্মিথ প্রসেস দিয়ে, তো সামহাউ ম্যানিপুলেট করে এগুলোকে আমরা যখন অর্থোগোনাল করার চেষ্টা করি, যেটা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। তো তোদের হোমওয়ার্ক পরের দিন যে গ্রাম স্মিথ প্রসেসটা কি সেটা তোরা দেখে আসবি। তোরা কি সবাই জানিস গ্রাম স্মিথ কি? হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, তো গ্রাম স্মিথ অর্থ নরমালাইজেশন কিভাবে করে, গ্রাম স্মিথ আবার অর্থ নরমালাইজেশন, অর্থোগোনাল, যাই হোক ঠিক আছে। তো অর্থ নরমালাইজেশন কিভাবে করে সেটা আরো বেটার, তো সেটা তোরা দেখবি। তো কোয়ান্টাম মেকানিক্স আমরা ইন জেনারেল যত যা স্টেট আমরা ইউজ করি, যে আমি যে লিখছিলাম না, যে ধর আমি লিখছি যে আলফা কে ইট ইজ ইকুয়াল টু সাম ওভার সি এ প্রাইম, ঠিক আছে। তো এই যে এখানে যে আমি লিখলাম যে আলফা কে ইট ইজ ইকুয়াল টু সাম ওভার সি এ প্রাইম, এই যে এ প্রাইমের উপর সাম, তো মানে ধর আমি লিখছি এটাকে যদি আমরা ভেঙে লিখি C1, এটা মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখা হবে এটা দ্বারা সি প্রাইম দিয়ে লিখি, সি প্রাইম এ প্রাইম প্লাস সি ডবল প্রাইম এ ডবল প্রাইম প্লাস ডট ডট ডট। আচ্ছা, তো এই যে আমরা এগুলো তো বেসিস, এই বেসিস গুলো আমরা কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে অর্থোগোনাল আমরা ধরে নিই, অর্থোগোনালে আরো ঠিক আছে, হ্যাঁ অর্থোগোনাল আমরা ধরে নিই, ঠিক আছে। তো তাহলে এরপর আমরা আবার এখানে ফিরে আসছি যেটা আমরা পড়ছিলাম। তো তোদের এখান পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে তাহলে সেটা আগে বল, তারপর আমরা নেক্সট জায়গাতে যাব। বল। আচ্ছা, এখন তোরা আমাকে বল, তোরা যে ওয়েভ ফাংশন যখন তোরা পড়েছিলি বা ওয়েভ মেকানিক্স যখন তোরা পড়েছিলি, তখন তোরা অর্থোগোনাল বা অর্থোগোনাল নয় সেটার জন্য তোরা কি দেখতিস, কি করতিস যেন, ইন্টিগ্রেশন করে কিছুটা করতিস না, কি করতিস? দুটো ওয়েভ ফাংশন অর্থোনর্মাল কি অর্থোনর্মাল নয় সেটা, হ্যাঁ বল। বল বল বল। কি রে বল, কি করতিস, কিভাবে চেক করতিস? এই আমি তো ভেবেছি তোরা এগুলো সব জানিস, আমি কিন্তু স্টেটটা যদি নট ইকুয়াল টু হয় তাহলে ওটা 0 আসতো, মানে যদি ফাই এম এক্স আর ফাই এন এক্স হয়, এম নট ইকুয়াল টু। হ্যাঁ, সেটা কি হবে লিখতাম, মানে এরকম লিখতাম ফাই এম এক্স ইনটু ফাই এন অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এম এন। সাপোজ তুই যেটা বলতে চাইছিস, এটা কি ঠিক? বল। এটা তো কন্ডিশন, মানে এম নট ইকুয়াল টু 10 হলে 0 হবে আর এম ইকুয়াল 10 হলে ঠিক আছে। হ্যাঁ, অর্থ নরমালাইজেশনের কন্ডিশন আমি বলছি, এইটাই কি কন্ডিশন নাকি এখানে কিছু ভুল আছে? তোরা সব ভুলে গেছিস, কি কোয়ান্টাম পড়েছিস আমি বুঝতে পারছি না। এই বল, কেউ তো বল। বল বল বল, এটা হতো আচ্ছা একটা কমপ্লেক্স কনজুগেট হবে একটা। হ্যাঁ, তাহলে এইগুলো তোরা যদি ভুলে যাস তাহলে আমি কি করে হবে বলতো? তো এখানেও সেই একই রকম ভাবে যখন আমরা এখানে যখন আমরা তোর ইয়ে করি, কি বলে এই ব্র্যাকেট অ্যালজেব্রাতে, তখন আমরা বেসিক্যালি যে আলফা বিটা এর আমরা ইনার প্রোডাক্টটা দেখি, এটা যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলবো অর্থোগোনাল। বোঝা গেছে? আলফা বিটার ইনার প্রোডাক্টটা যদি আমরা 0, মানে দুটো কেট নিয়েছি আলফা আর বিটা, তাদের আমরা ইনার প্রোডাক্ট নিয়েছি, সেটা যদি 0 হয় তখন সেটাকে আমরা বলবো অর্থোগোনাল। বোঝা গেছে? ঠিক আছে, এখন দেখ আলফা বিটা যদি 0 হয় তাহলে বিটা আলফাও 0, ঠিক তো? আরে বাবা, আলফা বিটা এই তো, এইটা কি এটা বুঝতে পারছিস না? আলফা বিটা ইজ ইকুয়াল টু কি, বিটা আলফার কমপ্লেক্স কনজুগেট, বিটা আলফা স্টার, তাই তো? হ্যাঁ, তাহলে বিটা আলফা যদি স্টার হয় তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 স্টার কি 0, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমার কাছে একটা কেট যদি থাকে যেটা নাল কেট যদি না হয়, মানে নাল কেট যদি না হয়, তাহলে সেটাকে আমরা নরমালাইজ করার জন্য এইভাবে লিখতে পারি। এটা কে বোঝাবি আমাকে বল?
কে বোঝাবি বল? যদি বলছে যে যদি আমার কাছে একটা ইঞ্জিনিয়ার কেট আলফা টিলডা, এটাকে আমি নর্মালাইজড করছি, আমার কাছে কেট ছিল আলফা, যেটাকে আমি নর্মালাইজড করছি, এটা হচ্ছে 1/√(() আলফা টিলডা আলফার ইনার প্রোডাক্ট, তাই তো? এই যে, ঠিক আছে? ও, এটা আলফা টিলটা কেন লিখলাম? আলফা, সরি। এটা এটা কিভাবে আসবে? কে আমাকে বোঝাবে বল? তোর মড ভ্যালুটা দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে যেমন হ্যাঁ, সেটা কেন করছি? ভাগ তো করেছি, সবাই জানে যে যদি আমার কাছে একটা কেট থেকে সাই ইজ ইকুয়াল টু কি হয়, তো ধর আমি লিখছি যে এ প্রাইম প্লাস এ ডবল প্রাইম, তো দুটোই বেসিস আছে, তাহলে কি হয় এখানে 1/√2, ঠিক আছে? তাই তো? তাই তো? এটা তো সবাই জানি আমরা। এই 1/√2 এলো কোথা থেকে? তারপর বলবি যে দাদা যদি 3টে থাকে তাহলে 1/√3, এবারে যদি বলি যে এখানে একটা 2 থাকে তখন বলবি যে √1/(1² + 2², তাই তো? এই তো আমরা করে দিই, তো সেটা কি করে হলো? খুব সোজা, ভাব। নরমালাইজ কন্ডিশন থেকে কি নরমালাইজ যে কনস্ট্যান্টটা বের করেছে? হ্যাঁ, সেটাই তো, সেটা কিভাবে বের করছি? ধরো আমি যদি বলি যে আমার কাছে একটা ভেক্টর আছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর মানে আমি কি লিখতে পারি? মডিউলাস অফ এ আর তার ডাইরেকশন, যেটা ইউনিট ভেক্টর, তাই তো? ঠিক তো? হ্যাঁ। তাহলে যদি আমাকে ইউনিট ভেক্টর বের করতে মানে এ ক্যাপ, তাহলে এ ক্যাপ কি হবে বল? কি ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই যে মডিউলাস অফ এ, তার জন্য আমরা এখানে কি করতাম? √((এটা² + এটা² করতাম। তাহলে এখানে আমার কাছে কেট হচ্ছে এটা, তার মডিউলাস বের করা মানে বেসিক্যালি নরমাল, মানে তো এই যে একটু আগে পড়লি কোথায় করা যায় আলফা আলফা, তাই এটা আলফা আলফার ইনার প্রোডাক্ট দিয়ে এটা রুট করতে হচ্ছে। বোঝা গেছে কি? আচ্ছা, ওকে। হ্যাঁ। ওয়েট, মনে হচ্ছে না বোঝা গেল। ঠিক আছে, চল আমরা একটা এক্সাম্পল নিই। সাই কেট ইজ ইকুয়াল টু, ধর আমি বলছি, বল তোরা কিছু বলবি তো বল, r(a') + 2a', বুঝেছে? তাহলে এই যে সাই যে কেটটা, সেই সাই কেটটা ধর আমি বলছি আমার কাছে একটা অপারেটর ছিল এ ক্যাপ, সেই অপারেটরের আইগেন কেট হচ্ছে a' আর a', মানে a ক্যাপ a' ইজ ইকুয়াল টু a', আর a ক্যাপ a', ইজ ইকুয়াল টু হচ্ছে a', বুঝা গেছে? এই দুটো হচ্ছে এর আইগেন কেট। তাহলে এই দুটো যদি আইগেন কেট হয়, সেটা যদি এই মানে তোর আমি যদি বলি যে সেটাই পুরো কেট স্পেসটাকে স্প্যান করছে, তাহলে সেই কেট স্পেসের আমরা একটা ইঞ্জিনিয়ার কেট সাই নিয়েছি, সেটাকে আমরা এই লিনিয়ার কম্বিনেশনটা লিখেছি, ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা নরমালাইজড নয়, ঠিক আছে? তো নরমালাইজ করার জন্য আমি যেরকম বলছিলাম যে তোর কি করি আমরা এটাকে 1/√(() কি করতাম? 1² + 2² করতাম, তাই তো? a' + 2a', এটা করতাম তো নাকি? 1/√5 আর এটা কি রে? হ্যাঁ, তাহলে দেখ এবারে 1/√5, তোরা যদি একটু ভালো করে দেখিস 1/√5 হচ্ছে এর কোএফিসিয়েন্ট হলো 1/√5 আর এর কোএফিসিয়েন্ট কি 2/√5। এবার দেখ এটা হচ্ছে কোএফিসিয়েন্ট যদি বলি তাহলে C1, আর এটা যদি বলি কোএফিসিয়েন্ট C2, তাহলে তোরা জানিস যে এগুলো কি দেয়? এগুলোর মড স্কয়ার আমাকে প্রবাবিলিটি দেয়, প্রবাবিলিটি অ্যাড করলে 1 দেবে, তাহলে এটার মড স্কয়ার এটা মড স্কয়ার অ্যাড করে দেখতে কত আসছে? 1 আসবে, 1 আসছে। তাহলে এই যে ধর আমি এখানে যে করলাম যে √((1² + 2², এটা করার মানেটা কি? এই ভেক্টর, এটাকে যদি তোরা ভেক্টর স্পেসের একটা এলিমেন্টের মতো ভাবে যদি ভাবিস, তাহলে এর যে তোর এর যে মডিউলাস, মানে তোর এটাকে কি বলে জানো? এটা কি বলে বল না, মানে মড মানে তোর মানে মড সাইজ স্কয়ার, যেটা মানে তোর কি বলবো এটাকে, মানে সাইজ যে তোর ইনার প্রোডাক্ট যেটা, সেইটা রুট দিয়ে পরে আমরা এটাকে ভাগ করলাম, বুঝা গেছে? এটাকে আমরা নর্ম বলে ডিফাইন করি, ঠিক আছে? তাহলে বেসিক্যালি যদি তোরা এখানে এই ভেক্টরটাকে যদি আরেকবার যদি লিখিস সাই
ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম এ প্রাইম কেট প্লাস 2a প্রাইম। দেখ আমি যদি এটার সাথে সাইজ যদি ব্রাশ স্পেসে সাইজ যদি আমি ব্রাশ স্পেসে লিখি তাহলে কি হয়ে যাবে এ প্রাইম সরি এ প্রাইমের ব্রা প্লাস কি হবে বল বল রে, এটা ডুয়াল করেসপন্ডেন্স লিখছি তো কি হবে বোঝাতে পারিনি তোদেরকে? এই যে একটু আগে বলছিলাম না যে এ আলফা, আচ্ছা ওয়েট, যদি আমার কাছে কেট স্পেসে এ আলফা আলফা কেট প্লাস এ বিটা বিটা কেট যদি থাকে তাহলে তার ডুয়াল করেসপন্ডেন্সে গিয়ে কি হয়ে যায় এ আলফা স্টার এটার ব্রা প্লাস এ বিটা স্টার এটার ব্রা, এটা বলছিলাম তো। তাহলে সাই যদি আমার কাছে এই কেটটা থাকে তাহলে এটা ব্রাতে গেলে এটা এ প্রাইম ব্রা হয়ে যাবে প্লাস 2 এর মাথার উপরে আবার স্টার আসবে যেটা রিয়েল নাম্বার, তার স্টারের কোনো মানে নেই, 2 হয়ে যাবে। আর এ প্রাইম যেটা যেরকম আছে সেটা মানে এটা জাস্ট কেট থেকে ব্রা হয়ে যাবে। এটা কি বোঝা গেল? হ্যাঁ। কি সবাই বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে যদি আমি সাই আর সাই যদি ইনার প্রোডাক্ট যদি এখন আমি নিই তাহলে কি পাবো বলতো? এইদিকে দেখ তাহলে। আচ্ছা একটু তোরা তো প্রথমবার করছিস না, তাহলে আমাকে আর একটু ভালো করে লিখতে হবে, দাঁড়া এক সেকেন্ড। তাহলে আমরা কি পেয়েছি আগের পেজে যেটা পেলাম সাই ইজ ইকুয়াল টু কি ছিল এ প্রাইম কেট প্লাস 2a ডবল প্রাইম আর সাই এর ব্রা ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্রাইম ব্রা প্লাস 2a ডবল প্রাইম, রাইট? এরপর যদি আমি এই সাটাকে যদি এখানে যদি অপারেট করাই তাহলে কি হয়ে যাবে বল, সাই সাই ইজ ইকুয়াল টু এ প্রাইম প্লাস 2a ডবল প্রাইম, এটা অ্যাক্ট করবে কিসের উপরে কেট সাই এর উপরে এ প্রাইম প্লাস 2a ডবল প্রাইম। বল তো এরপর প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, কে বলবি বল? ফার্স্ট এলিমেন্ট কি হবে এ প্রাইমের ইনার প্রোডাক্ট, ঠিক কি রে, তাই তো? সেকেন্ড কি হবে প্লাস এ প্রাইম আর 2a প্রাইম, তার মানে কি হয়ে গেল এ প্রাইম এ ডবল প্রাইম আর হচ্ছে 2, এটা কনস্ট্যান্ট, এটাকে আমি ভেতরে লেখা আর বাইরে লেখা একই ব্যাপার, বাইরে বের করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্লাস এটার সাথে করছি এরপর 2a ডবল প্রাইম এ প্রাইম ইনার প্রোডাক্ট প্লাস 2a ডবল প্রাইম আর একটা 2 আছে তাহলে 2 2a 4 হয়ে গেল আর এ প্রাইম, ঠিক আছে? এখন দেখ কি বললাম যে এই যে আইগেন কেটগুলো এগুলো সব অর্থগোনাল বলেছিলাম, তার মানে এ ডবল প্রাইম আর এ প্রাইমের ইনার প্রোডাক্ট কত হবে 0, তাই তো? হ্যাঁ, এই যে একটু আগেই তো এটা ডিফাইন করলাম, তোরা সব ভুলে যাচ্ছিস, মনে হচ্ছে বেশি পড়িয়ে ফেলছি। এটা একটু আগে বললাম না যে আমরা যে ইনার প্রোডাক্ট তোদেরকে এই যে জিজ্ঞেস করলাম ফাই এম আর ফাই এন এর কোথায় যেন জিজ্ঞেস করলাম, কোথায় জিজ্ঞেস করলাম, এই যে এটা। এরপর বললাম যে আমরা এখানেও যখন ডিফাইন করি, এই যে এখানে দেখালাম, দেখ এই মাত্রই দেখালাম যে যখন আমরা এখানে যখন ডিফাইন করি তখন আলফা বিটা ইনার প্রোডাক্টটাকে 0 বলি, ঠিক আছে? তাহলে এই যে এই দুটো যেহেতু আমার ইনার প্রোডাক্ট যখন আমি এখানে যখন করছি তো এই আলফা এ প্রাইম আর এ ডবল প্রাইম এই দুটো যেহেতু অর্থগোনাল তাহলে আমরা এটা 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে, এতে ইনার প্রোডাক্টটা, ঠিক আছে? তাই তো? তাহলে আমার কাছে বাকি থাকছে কি, দাঁড়া আমি কি সব টাইম লিখে ভুল করলাম, এইটা ডবল প্রাইম ছিল না, এইটা দেখি না কি ছিল, 4 ডবল প্রাইম হবে এটা, সেই থার্ড টার্মটা না, যে কোনো একটা ফোর্থেরটা 2a ডবল প্রাইম, হ্যাঁ 2a ডবল প্রাইম এ ডবল, সরি 4, এটা ঠিক আছে? তাহলে এটা 0 হবে আর এটা 0 হবে, তাহলে আমার কাছে এরপর দেখ এ প্রাইম আর এ প্রাইম এই যে এই দুটো যখন আমি নিচ্ছি এ প্রাইম আর এ প্রাইম এই দুটো তোরা একটু আগে বললি তো অর্থ নর্মাল যদি হয় তাহলে এটা কত দেবে 1 প্লাস
এ ডবল প্রাইম এর ইনার প্রোডাক্ট কত দেবে 1 অর্থোনর্মাল, তাহলে 1 + 4 তাহলে এটা কত পাবি 5। বোঝা গেল? তাহলে এরপর দেখ আমরা ওই যে এই ফর্মটা যেটা লিখেছিলাম যে এটাকে যদি নরমালাইজ করতে হয় তখন কি লিখেছিলাম, ওই যে আলফা টিলডা ইজ ইকুয়াল টু 1 বাই ইনার প্রোডাক্ট অফ আলফা আলফা এর রুট কেট আলফা, তাই তো? তাহলে এখানে এই যে তার মানে এখানে আমরা কি করতে হতো, সাই আর সাই ইনার প্রোডাক্ট যেটা আমরা বের করেছি সেটা কত পেয়েছি 5। তাহলে এইখানে যদি এটাকে যদি আমি করতাম তাহলে কি পেতাম 1 বাই রুট আন্ডার ওভার সাই আর সাই ইনার প্রোডাক্ট 5 সাই। তাহলে এটাকে জাস্ট 1 বাই √5 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোদেরকে আমি দুটো আগে এক্সাম্পল দিচ্ছি, তোরা কর তো, তারপর ক্লাস শেষ। কিছু একটা দেখি কি বুঝেছিস তোরা, ব্রাশ স্পেস আর কেট স্পেস। কটা বাজছে রে? 41। ঠিক আছে, এক্সাম্পল দেবো। হ্যাঁ যাও কিছুটা দিয়ে দেখি, দাঁড়া দেখি আমার কাছে কিছু আছে। ততক্ষণ পর্যন্ত কারো কিছু জিজ্ঞাসা থাকলে সে জিজ্ঞেস করতে পারি। বল বল রে। সি আলফাটা সি আলফা আর আলফা দুটোই কেন একই জিনিস রিপ্রেজেন্ট করছে? ও অ্যাকচুয়ালি আমরা ইন জেনারেল তোর, হ্যাঁ মানে তুই যেটা সেম ফিজিক্যাল স্টেট কেন রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ 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 সেটা মানে একটা আরেকটা তো ম্যাগনিটিউড মাল্টিপ্লাই হচ্ছে। হ্যাঁ একটা ম্যাগনিটিউড মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু দুটো কেন ফিজিক্যাল স্টেটটা কেন সেম রিপ্রেজেন্ট করছে সেটা আরো একটা কি দুটো ক্লাস যাওয়ার পর বুঝতে পারবি। তো আপাতত এটা মাথায় রাখ যে এই দুটো আমাদের কাছে সেম ফিজিক্যাল স্টেট রিপ্রেজেন্ট করে, সেই জন্যই বললাম না যে এটা অ্যাকচুয়ালি তোর আমরা রে এর মতো আমরা ভাবি এটাকে, মানে ইন জেনারেল ভেক্টরের ক্ষেত্রে যেমন 2i কে বা 4j কে একটা জাস্ট ম্যাগনিটিউড একটা হেল্পের হচ্ছে। তো এখানে মানে একটা কি দুটো ক্লাস পরে এটা বুঝতে পারবি যে কেন দুটো সেম জিনিস হচ্ছে। আরো কিছু আমরা তখন একটা দুটো আমরা এক্সাম্পল দেখবো যেখানে দেখতে হবে। আর কিছু? তো আচ্ছা আমি একটা কোশ্চেন দিচ্ছি তোদেরকে। ধর আমি বলছি আমার কাছে আছে 2 + 3i ক্যাপ আলফা কেট, ঠিক আছে, এটার ডুয়াল করেসপন্ডেন্স কি হবে? ঠিক আছে, 2 + 3i ক্যাপ এর ডুয়াল করেসপন্ডেন্স কি হবে? আর আমি বলছি ব্রাতে আছে ধর আলফা, আচ্ছা এটাও আলফা প্রাইম করে দিই, এটা বলছি 3 - 4j 4i, সরি আই ক্যাপ কেন লিখছি রে, 3 - 4i এটার ডুয়াল করেসপন্ডেন্স কি হবে? এটাও কেট করে দেন, এটাও কেটে করে দেন। কি আছে সব বুঝতে পারছিস? বল কি হবে বলতো, তাহলে বুঝতে পারবো কে কি বুঝেছিস। বল এবার ক্লাস থেকে কেউ লিভ করে যাস না, তখন কোশ্চেন জিজ্ঞেস করে তখন লোকজন লিভ করতে শুরু করে। ঠিক আছে বল কে বলবি বল। ফার্স্টেরটা তো মানে মাইনাস প্লাসটাই তো চেঞ্জ হবে মেইনলি। মাইনাস কোথায় আছে? প্লাসই তো আছে স্যার ফার্স্টেরটাই হতে পারে 2 - 3i। আগে স্যার বলা বন্ধ কর তারপর বল। হ্যাঁ বল 2 - 3i আর ব্রা আলফা বা আলফা ব্রা যেটা, ওই ব্রা আলফা আলফা ব্রা একই। তারপর আর লাস্টেরটা 3 + 4i। হ্যাঁ তো বুঝতে পারছিস তো ডুয়াল করেসপন্ডেন্স গুলো খুব সোজা। এবার ধর আমাকে যদি এটাও বুঝতে পেরেছিস আলফা বিটা যদি অর্থগোনাল হয় তাহলে আমরা কি পাবো, আমি এটা 0। যদি আলফা আলফা যদি আমি তো ইনার প্রোডাক্ট নিই তাহলে সেটা তোর যদি তোর নর্মালাইজড হয় তখন কত পাবো 1, যেটা আমরা এখানে করলাম।
এই একদম দেখ পাতি একদম তোর হাতে কলমে করে রেখেছি, সাই ব্রা নিয়েছি, সাই কেট নিয়েছি, সাই সাইড ইনার প্রোডাক্ট বের করেছি, ঠিক তো? আচ্ছা, হ্যাঁ এই প্রবলেমটাকে আমরা যদি ম্যাট্রিক্স দিয়ে যদি করার চেষ্টা করতাম তাহলে কি হতো বলতো? যাই হোক, ম্যাট্রিক্স আমি এখনো তোদের কিছু পড়াইনি, তো যাই হোক আমি একবার জাস্ট তোরা যদি ভাবিস, তো সাই এটা দেওয়া আছে, ঠিক আছে? তোকে জিজ্ঞেস করেছে সাই আর সাই এর ইনার প্রোডাক্ট কি হবে, তাহলে কি করে করতিস? এটা একটা ভেক্টরের মতো হবে রিপ্রেজেন্ট যদি করি তাহলে কি হতো? এটা 1 আর 2 নাকি? আর এটা যদি ব্রাশ স্পেসে যদি করতে দিতিস তাহলে কি আসতো? সাই ব্রাটা এটা আসতো তো, কারণ এখানে স্টার হওয়ার তো কোনো মানে নেই, শুধুমাত্র ড্যাগার মানে হচ্ছে তোর কমপ্লেক্স কনজুগেট আর ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ নিয়ে নিলাম, আর এগুলো তো রিয়েল নাম্বার, তাহলে এখানে ড্যাগারের কোনো মানে নেই। এবার এটা মাল্টিপ্লাই করতে দেখতো কত পাচ্ছিস, কি ঠিক তো? হ্যাঁ। তাহলে কি বুঝতে পারলি? তাহলে এইখান দিয়েও তোরা দেখতে পেলি সাই আর সাই যে ইনার প্রোডাক্ট হচ্ছে সেটা থেকে 5 দিচ্ছে, ঠিক তো? এই যে ইনার প্রোডাক্ট যেটা নিলাম, এই ইনার প্রোডাক্টের মানে বেসিক্যালি আমরা এর নর্ম কত বের করলাম, ঠিক আছে? মানে এটা এটা এরকম ভাবে ভাবতে পারিস যে আমি কি বললাম যে আমাদের কাছে যদি তোর একটা ভেক্টর যদি থাকে এ ভেক্টরের মডিউলাস যদি আমাকে বের করতে হয়, ঠিক আছে, তার মানে আমরা তখন কি করি? ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ, মানে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিই, মানে আমরা বেসিক্যালি a ডট a করলে পরে আমরা কি পাই? মড স্কয়ার নাকি নাকি পাই? কি রে, a ডট a করলে মড স্কয়ার পাই নাকি মডে পাই? মডে স্কোয়ার থাকে। মডে স্কয়ার থাকে, তো এত সময় কেন লাগে আমি বুঝতে পারি না একটা উত্তর দিতে। তো a ডট a যদি করি তাহলে মডে স্কয়ার যদি পাই তাহলে 1 মিনিট দাঁড়া, হ্যাঁ, তাহলে মডে স্কয়ার যদি পাই, এখানে আমি বললাম যে এখানে যে ডট প্রোডাক্ট সেটাই আমাদের এখানে কি কি বল? ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট। তাহলে আমার কাছে যদি একটা কেট জড়িত থাকে এ, আর একটা আর হচ্ছে ওই কেটটার সাথে যদি ওই কেটটা যদি আমরা তো ইয়ে নিই, মানে এ আর এর মধ্যে যদি ইনার প্রোডাক্ট নিই তাহলে আমি কি পাবো? ওটার ম্যাগনিটিউড পাবো মড স্কয়ার, ঠিক আছে? এটা নোটেশন এরকম, ঠিক আছে? তো এই যে তাহলে এখানে দেখ, তাহলে এ আর এ তুই ইনার প্রোডাক্ট নিলি তো, এটাই তো এটা মড স্কয়ার পাচ্ছিস তো এটা, তাহলে সেটাই আমি তাই বলছিলাম যে যদি আমার কাছে একটা ভেক্টর থাকে এরপর আবার ভেক্টরের মতো করে ভাব, তাহলে ভেক্টর মানে কি? এর মডিউলাস ইনটু এর কম্পোনেন্ট, তাহলে এই যে মডটা তাহলে সেটা বেসিক্যালি কি হয়ে যাবে? রুট আন্ডার ওভার এ আর এর ইনার প্রোডাক্ট, ঠিক? এ ক্যাপ কি, মানে আমি অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত না, যাই হোক ঠিক আছে, আমি লিখতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে, এটা করতে পারি। জাস্ট অ্যানালজিটা বোঝার চেষ্টা কর। তাহলে আমার কি চাই এখানে? জাস্ট হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার কি চাই? যে জাস্ট নরমালাইজ চাই, তার মানে হচ্ছে ওর ম্যাগনিটিউডটা 1 চাই, তাহলে এ ক্যাপটা শুধুমাত্র চাই, তাহলে এ ক্যাপটা কি হয়ে গেল? এ যে ভেক্টরটা ডিভাইডেড বাই এখানে বেসিক্যালি তো রুট আন্ডার ওভার এ ডট এ হয়, আর যখন আমি তোর ভেক্টর স্পেসে যখন চলে গেছি তখন এখানে এ আর এর ইনার প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, আর যখন আমার কোএফিসিয়েন্ট গুলো যদি কমপ্লেক্স হয় তার জন্য এটা স্যাটিসফাই করবে। বুঝতে পেরেছিস? তাই এটা এইভাবে এসছে। এরপর দেখ অর্থোগোনালিটিতে তোরা কি পড়েছিস? a ডট b ইজ ইকুয়াল টু কি হয়? যদি দুটো ভেক্টর অর্থোগোনাল হয় তাহলে a ডট b ইজ ইকুয়াল টু কি হয়? 0। তাহলে এখানে আমার ইনার প্রোডাক্ট কি হবে? সরি, বোঝা গেছে কি রে? হ্যাঁ, বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে আমাদের কাছে যে ডট প্রোডাক্ট যেটা ছিল সেটাই আমরা আরো জেনারেলাইজড ওয়েতে যখন যাচ্ছি তখন সেটা আমরা ইনার প্রোডাক্ট দেখছি। তাহলে ইনার প্রোডাক্টে ডট প্রোডাক্টে আমরা মডিউলাস বের করার সময় কি করতাম? মড স্কয়ার ইজ ইকুয়াল টু এ ডট এ, ঠিক? এখানে যখন আমরা ইনার প্রোডাক্ট বের করব তখন আমরা কি করব? এ আর এর মধ্যে ইনার প্রোডাক্ট নেব, তাই তো? নেক্সট হচ্ছে কি আমরা বললাম যে অর্থোগোনাল, যদি আমার কাছে দুটো ভেক্টর অর্থোগোনাল হয় তাহলে a ডট b ইজ ইকুয়াল টু কি হয়? 0 হয়,
তার মানে এখানে কি ডট প্রোডাক্ট মানে ইনার প্রোডাক্টে চলে গেল, এ আর বি এর ইনার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আর এটাকে হ্যাঁ, আর এটাকেই যদি মানে এটা আরো তোরা ওয়েভ ফাংশনের ফর্মে লিখলে তোদের হয়তো আরো বেশি ভালো হতো। মানে যদি আমাকে দুটো ওয়েভ ফাংশন যদি নরমালাইজড হয়, তার মানে ফাই এম আর ফাই এন, এদের যদি আমরা এটাকে আমরা বলছি অর্থ নরমালাইজেশন, তখন এটা কি হয়ে যাবে ডেল্টা এম এন। মানে যখন এম আর এন যখন একই, দেখ অর্থ নরমালাইজেশন মানে কি অর্থ গোনাল হতে হবে প্লাস নরমালাইজড হতে হবে, তাই তো? নরমালাইজড মানে কি এই যে মানে এইটাকে আমরা বলছি নর্ম, আর নরমালাইজড মানে আমরা বলবো যে এটা নরমালাইজেশন করে যদি 1 পাই, তাহলে ফাই এম আর ফাই এন এর নরমালাইজ করে 1 পাওয়া মানে কি যখন এম ইজ ইকুয়াল টু এন হবে তখন 1 পাবো, তাহলে তো ওর মডুলাস পাচ্ছি। বোঝার চেষ্টা কর, বুঝতে পারছিস কি বলছি? দেখ এটা হচ্ছে নর্ম, এই নর্মটা যখন 1 তখন সেটাকে বলছি নরমালাইজড। তাহলে যদি আমার এম ইজ ইকুয়াল টু, এবারে এই মড স্কয়ার মানে কি এ আর এর মধ্যে ইনার প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এটা যদি 1 হয় তখন আমরা বলবো এটা নরমালাইজড। এটা ইন জেনারেল 1 নাও হতে পারে, অন্য যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু এটা যদি আমার 1 হয়ে যায় তাহলে সেটা বলবো নরমালাইজড। তাহলে এম আর এনটা যখন ইকুয়াল হবে তখন সেটাকে 1 দিতে হবে। তাই ক্রনিকার ডেল্টা, এই ক্রনিকার ডেল্টা জানিস তো, আমি বলিনি, মানে যখন এম ইজ ইকুয়াল টু এন তখন হচ্ছে এটা 1 দেয়, আর যখন এম নট ইকুয়াল টু এন তখন এটা 0 দেয়। ঠিক আছে, তো তাহলে যখন এম ইজ ইকুয়াল টু এন হলো তখন এটাকে 1 দিতে হবে, সেই কন্ডিশন স্যাটিসফাই করছে। আর যখন এম নট ইকুয়াল টু এন তার মানে অর্থোগোনাল কন্ডিশন, তখন 0। তার মানে এই দুটো কন্ডিশনই এখানে আছে, নরমালাইজেশন প্লাস অর্থোগোনালাইজেশন। তাই এটাকে আমরা বলছি অর্থ নরমালাইজেশন। এটা হচ্ছে কিসের কন্ডিশন? অর্থ নরমালাইজেশন কন্ডিশন। বোঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে এখান পর্যন্তই থাক। তোদের কারো কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে আগে সেটা বল, তারপর ক্লাস শেষ করে দেবো। বল। বল। অরিত, বল, কারো কোনো কিছু জিজ্ঞাসা কিছু আছে? না স্যার। আমার তোর কাছে রিকোয়েস্ট, প্লিজ স্যার বলছি। আচ্ছা, আর বাকি তেমন কিছু নেই আপাতত। ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর এই লোপা বা সৃষ্টি আর বসুন্ধরা তো কোনো কথাই বলেনি। বসুন্ধরা, তোর কিছু অসুবিধা আছে? আচ্ছা, কিছু জিজ্ঞেস করতে চাস? আরেকবার রিভাইজ করে তারপর। আচ্ছা ঠিক আছে, তো দেখিস এটা। তো মেইনলি আজকে তোদেরকে যেটা বললাম ওই খুবই সিম্পল জিনিসপত্র, এগুলোতে কিছুই নেই। ব্রাশ স্পেস, ডুয়াল স্পেস, কেট, ডুয়াল, এগুলো কি বোঝায়। নেক্সট ক্লাসে আমরা অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এইসব জিনিসপত্র ডিসকাস করবো। আর আমি পুরোপুরি সাকুরাই ফলো করবো, ঠিক আছে? তো সাকুরাই অনেকের একটু কঠিন লাগতে পারে ইনিশিয়ালি, কিন্তু সাকুরাই খুব ভালো লাগে আমার, তো আমি এটাই ফলো করব। আর যাদের কঠিন লাগবে তারা 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 গ্রিফিথস দেখতে পারিস। গ্রিফিথসে তোর আছে ইয়েতে তোর ফর্মালিজম বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো সেখান থেকে তোরা দেখতে পারিস, ঠিক আছে? আর তোদের কারো যদি কোর্স, যদি যারা নতুন আছিস তাদের কারো যদি কোর্স পারচেস করার থাকে তো তোরা দাদাকে মেসেজ করতে পারিস, অপূর্বদাকে। তো এটাই তাহলে বলার ছিল, ঠিক আছে? তাহলে কারো যদি কিছু জিজ্ঞেস করার না থাকে তাহলে তোরা লিভ করতে পারিস। সাকুরাই কি সাকুরাই টেট্রাড ইকুয়েশনের সাকুরাই? হ্যাঁ, এটা আমার জানা নেই, ঠিক আছে? সাকুরাই টেট্রাডের আমি জানি না, চেক করে গুগলে চেক করে দেখিস। পিডিএফটা দেবে, হ্যাঁ পিডিএফটা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা পিডিএফটা আবার দেখিয়ে দিই। আমি পুরো যতটা মানে আমার এখানে পিডিএফে আরো অনেক কিছু ছিল, তো সেগুলো বললাম না, তার কারণ ও আচ্ছা সাকুরাই বইটা, সাকুরাই পিডিএফ আমি আগেই পাঠিয়ে দিয়েছি দাদাকে, তো সেখানে তোরা দেখে নিতে পারিস। ও আচ্ছা, আমার কাছে আমি বললাম যে
ভেক্টর বা ইয়ের যেটা পড়ালাম সেটার কথা বলছিস, তো সেটারও একটা নোট আছে, তো সেটাও তোদেরকে আমি পাঠিয়ে দিতে পারি, কিন্তু পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। এটাতে আরো অনেক কিছু ছিল যেগুলো হয়তো আমি তোদেরকে এখন বললাম না, বাট তোরা সেটা দেখলে বুঝতে পারবি। তো এটা আমার বিএসসির নোট, যাই হোক পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর কারো কিছু যদি বলার থাকে না সেটা বলতে পারিস, না হলে লিভ করতে পারিস। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, তো যারা নতুন এসেছিস তাদেরকে বলি, আমি অয়ন, আমি এখন আইটি কানপুরে আছি, ওখানে পড়ছি। তো আমি তোদের ওই সুব্রশঙ্কর যেটা পড়াবে তারপর থেকে আমি পড়াবো। তো আমি অক্টোবরে স্টার্ট করব আমার ক্লাস। তো আমি অক্টোবরে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম দিয়ে স্টার্ট করব। তো হাইড্রোজেন অ্যাটমটা পড়তে গেলে তোর যে সিরিজ সলিউশনে লগার আর হচ্ছে স্পেরিক্যাল হারমোনিক, যেটা হচ্ছে ওই স্পেরিক্যাল হারমোনিক যেটা আছে ওইগুলো লাগে। তো কি কি লাগবে সেটা আমি বলে দেবো, কিন্তু ওইগুলো দেখে রাখিস, না হলে ওখানে ওরকম এক্সপ্লিসিটলি সলিউশন গুলো করানোর কথা বলা নেই। তো ফর্মটা আনা হবে, ফর্মটা এনে তারপর সলিউশনটাকে ধরে নেওয়া হবে। তো সেগুলো দেখে রাখিস। আর যারা নতুন জয়েন করেছিস তাদেরকে ওয়েলকাম মিশন ফিজিক্সে। আর যারা পুরনো আছিস তারা তো কন্টিনিউ করছিস।